আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তোমরা 2024 সালের পরীক্ষার্থীরা যারা এখন যুক্ত হয়েছো আমার সাথে, কমেন্ট একটু দয়া করে জানাও। আর তোমাদের যারা বন্ধুরা ক্লাসগুলো করতে চায় তাদেরকে একটু মেনশন দাও। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ হতে যাচ্ছে এবং এটা খুবই স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। ক্লাসটা খুব বেশি লেন্দি করা হবে না, যেহেতু তোমাদের 7 তারিখে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। এই জন্য আমরা ঠিক ক্লাস রাত 9টায় শেষ করবো, অর্থাৎ 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন হবে। আমার মনে হয় এই ক্লাসটা করলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক জানতে পারবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যেটা বোঝায়, আমার মনে হয় এখান থেকে তোমরা কিছুটা হলেও শিখতে পারবে। হ্যাঁ, তো এটা যদি তোমাদের কিছু প্রশ্ন কমন আসে 7 তারিখে রবিবারে তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, আমার মনে হয় এটা তোমাদের পরবর্তীতে তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। ঠিক আছে, এই জন্য তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন দাও এবং তোমরা যুক্ত থাকো এবং ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে। কিন্তু যদি তোমরা খুব বেশি ভালো কিছু একটা পেতে চাও এই ক্লাস থেকে, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত করতে হবে। ঠিক আছে, এবং আশা করছি তোমরা তোমাদের গতকালকে যে ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষাটা ছিল, পরীক্ষাটা ভালো হয়েছে। বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ভালো হয়েছে। ঠিক আছে, এবং আশা করছি যে তোমরা খুব ভালো রেজাল্ট করবে, A+ পাবা ইনশাআল্লাহ। এবং ইংরেজির ব্যাপারে অনেকে প্রশ্ন করে আমার কাছে যে ইংরেজিতে A+ পাওয়া আসলে কঠিন কিনা। আমি বলবো যে এটা খুবই সহজ। ইংরেজিতে A+ পাওয়া এটা খুবই সহজ। জাস্ট তোমাকে এই প্রশ্নগুলো আনসার করতে হবে একটু সিস্টেম্যাটিক্যালি। ঠিক আছে, একটু বুঝে শুনে। ঠিক আছে, একটু আমরা যদি মানে খুব একটু চিন্তা ভাবনা করে সঠিক নিয়মে আনসার করি, তাহলে এটা কিন্তু খুব ভালো তোমাদের মার্ক ক্যারি করবে। ঠিক আছে, তো তোমরা এখানে আমরা একটু দেখি, বোর্ডে তোমরা একটু ফলো করো। দেখো, আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের একেবারে কি বলে মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটা দাগে অ্যানালাইজ করি, তো গ্রামার পার্টে আমাদের থাকবে কত? 60 মার্ক। খেয়াল করো, গ্রামার পার্টে কিন্তু আমাদের 60 মার্ক থাকবে। ঠিক আছে, আচ্ছা, গ্রামার পার্টে আমাদের থাকবে হচ্ছে 60 মার্ক। তো তুমি যদি A+ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু অবশ্যই 80+ পেতে হবে। তো এই 80+টা আসলে কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না। হ্যাঁ, এবং তোমাদের পার্ট বি কম্পোজিশন যেটা আছে, এখানে তোমার অ্যাপ্লিকেশন আছে, এরপরে 2টা প্যারাগ্রাফ আছে। ঠিক আছে, এই প্যারাগ্রাফগুলোতে এবং তোমার রাইটিং পার্ট অর্থাৎ কম্পোজিশনে কিন্তু 40 মার্ক আছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা চিন্তা করব যে যদি আমরা গ্রামারে একটু কম পাই, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই এই কম্পোজিশনে কিন্তু মেকআপ করা লাগবে। ঠিক আছে, যেমন আমি যেটা মনে করি যে 60-র ভিতরে গ্রামার পার্টে যদি তুমি 55 থেকে 50 ক্যারি করতে পারো, এবং এটা কিন্তু খুব বেশি কঠিন না। কিন্তু 55 থেকে 50 এটা খুব বেশি কঠিন না, এবং বর্তমানে তোমাদের যে সিলেবাসটা আছে এটা আমার কাছে মনে হয় যে তোমাদের জন্য খুবই সহজ এবং খুব বেশি কঠিন এটা কিন্তু না। তো তুমি যদি এখানে 55 থেকে 50 মার্ক ক্যারি করো এবং কম্পোজিশনে অর্থাৎ অ্যাপ্লিকেশন, তারপরে যে 2টা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফে যদি তুমি 30 পেতে পারো, হ্যাঁ, তাহলে খুব ইজিলি কিন্তু তুমি 80 ক্যারি করতে পারো। হ্যাঁ, তো তাহলে এটা দেখো, যেমন তুমি কম্পোজিশনের ক্ষেত্রে 2টা প্যারাগ্রাফে যদি তুমি 13 পাও, 13 26। ঠিক আছে, এরপরে 13 না পাও যদি 12 যদি পাও, 12 24, এবং 24-এর সাথে তুমি যদি অ্যাপ্লিকেশনে যদি 10-এর ভিতরে 4 মার্ক পাও, তাও তো 30 হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু খুব বেশি কঠিন না। তো আমরা এখানে একটু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্ন একটু অ্যানালাইজ করবো এবং প্রশ্নগুলো কীভাবে লিখলে একটু বেশি মার্ক ক্যারি করা যায় এই বিষয়ে একটু খেয়াল করবো। ঠিক আছে, এবং শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা তোমাদের করতে হবে। ঠিক আছে, খুব বেশি লেন্দি ক্লাস হবে না, এই জন্য আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত করবা। তো আমরা প্রথমত যেটা জানলাম যে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের 100 মার্কের ভিতরে 2টা পার্ট থাকবে। প্রথম পার্টে গ্রামার 60 মার্ক, এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট বিতে কিন্তু কম্পোজিশন, এখানে 40 মার্কস। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা মাথায় রেখে আমরা যদি এই অনুযায়ী মার্কটা ক্যারি করতে পারি, তাহলে কিন্তু 80 মানে ক্যারি করাটা খুবই সহজ। ওকে, তো প্রথম যে প্রশ্নটা তোমরা অলরেডি কিন্তু তোমাদের মডেল টেস্টে দেখেছো এবং তোমরা অলরেডি জানো যে
তোমাদের প্রথম যে প্রশ্নটা থাকবে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, অর্থাৎ এখানে প্রেপোজিশনটা আলোচনা করা হবে এবং এই প্রেপোজিশনের জন্য তোমাদের কিন্তু টোটাল 10টা প্রিপোজিশন থাকবে, 10টাতে 0.5 অর্থাৎ এক একটায় 0.5 করে মার্ক, টোটাল 5 মার্কের প্রিপোজিশন। তো তোমরা জানো যে প্রিপোজিশন কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প নেই, ঠিক আছে। কিন্তু সিচুয়েশনাল অর্থাৎ কনটেক্সচুয়াল যে প্রিপোজিশনগুলো আছে এগুলো বিভিন্ন রকম হতে পারে এবং এগুলো প্র্যাকটিস করতে করতে কিন্তু ইউ ক্যান বি স্কিল্ড। যেমন হি স্যাট, হি স্যাট অন দ্য টেবিল, ঠিক আছে, হি স্যাট অন দ্য টেবিল। এবং এমনকি এই সিটের পরে কিন্তু অন্য প্রিপোজিশন বসতে পারে যদি আমরা অন্য একটা অবস্থানে এটা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে যেমন ইনডিফারেন্ট টু, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু তোমাকে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে চেষ্টা করেছি যে কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন বিগত সালে তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে, এগুলো এখানে একটু জাস্ট তোমাদের দেখাবো। আশা করছি এগুলো থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। যেমন এখানে 1 নাম্বারটা খেয়াল করো যে হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি, অর্থাৎ তার সততা তার এলাকায়, অর্থাৎ সে যেখানে বাস করে সেখানে সবার কাছে এটা জানা। তো আমরা যেটা তোমরা এখানে কমেন্টে জানাও তো যে নোর পরে এখানে কি হতে পারে 1 নাম্বার কোশ্চেনে, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান ইন হিজ লোকালিটি। মোহাম্মদ রিফাত লিখছে টু, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে কি হবে, টু হবে কিন্তু। তাহলে হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি। এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, তো অনেকে চিন্তা করতে পারে যে প্যাসিভ ভয়েস যেহেতু তাহলে তো বাই হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু বাই হবে না। আমরা জানি যে নোর পরে কিন্তু প্রিপোজিশন কি হয়, টু হয়, ঠিক আছে। এবার আমরা 2 নাম্বার প্রশ্নে যদি খেয়াল করি, দেখো এ ট্রি ইজ নোন ড্যাশ ইট ফ্রুটস, অর্থাৎ একটা বৃক্ষ তার ফলে পরিচিত। তো এটা কিন্তু আমরা একটা প্রবাদ বলতে পারি বা প্রভাব বলতে পারি। তো প্রবাদের ক্ষেত্রে কিন্তু আমরা গতানুগতিকভাবে এটাকে ব্যবহার করতে পারবো না। যেমন কি আছে, এ ট্রি ইজ নোন, এখানে কিন্তু টু দেওয়া যাবে না, এখানে কি দিতে হবে, বাই। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। তো এইখানে কিন্তু অনেকে ঝামেলায় পড়ে, কনফিউজিং সিচুয়েশনে পড়ে যে আমরা জানি যে নোর পরে টু হয়, এই জন্য অনেকেই কিন্তু গদবাধার নিয়মে গতানুগতিকভাবে নোর পরে টু ব্যবহার করে। কিন্তু এখানে আমরা মনে রাখতে হবে যে এটা একটা প্রভাব বা প্রবাদ প্রবচন, এক্ষেত্রে কিন্তু টু দিলে কিন্তু ভুল হবে, কী হবে, বাই দিতে হবে কিন্তু, বুঝতে পেরেছো। তাহলে এখানে আচ্ছা, ইয়াকুব খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে যেমন আমরা এরকম একটা সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স বলি তোমাদের, যেমন এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ সঙ্গ দেখে লোক চেনা যায়, এটা কিন্তু একটা প্রবাদ। তো তুমি যদি চিন্তা করো যে নোর পরে টু হয় তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে কী হবে, যে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, ঠিক আছে। তাহলে এই যে এক্সেপশনাল যে রুলসগুলো, এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে ভুল করি, তবে আমরা যদি একটু সচেতনভাবে দেখি তাহলে দেখবা যে এটা খুবই ইজি, ঠিক আছে। এবং আশা করি যে আজকের ক্লাসের ভিতর থেকে তোমরা কনফিউজিং যে সিচুয়েশন যেগুলো আছে, কনফিউজিং যে পয়েন্টগুলো আছে, এগুলো তোমাদের দূর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে বলা আছে যে ড্যাশ হুম ওয়ার ইউ নোন। আচ্ছা, তোমরা যারা ভয়েস করেছো, আমরা জানি যে ভয়েস 2 প্রকার, যদিও তোমাদের এখন কিন্তু ভয়েস নেই ইন্টারমিডিয়েটে, তোমাদের এইচএসসি এক্সামের সিলেবাসে ভয়েসটা নেই। তো বলা হচ্ছে যে তোমরা এসএসসিতে করেছো নিশ্চয়ই, ক্লাস 8-এ করেছো, যে ড্যাশ হুম ওয়ার ইউ নোন। তো আমরা যেটা জানি যে ভয়েসের ক্ষেত্রে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যেটা শিখেছি যে হুর পরিবর্তে কি বসে, বাই হুম, আর হুমের পরিবর্তে হু বসে। আমি এখানে একটু লিখি তোমাদের সুবিধা হবে, যে হু থাকলে কি হয়, হু থাকলে বাই হুম হয়, তাই না। আর হুম থাকলে কি হয়, হুম থাকলে হু হয়, তাই তো। তাহলে এখানে দেখো 3 নম্বর সেন্টেন্সে ড্যাশ হুম ওয়ার ইউ নোন। তো এখানে কিন্তু আমরা যেটা ম্যাক্সিমাম যেটা ব্যবহার করব যে বাই হুম ওয়ার ইউ নোন। কিন্তু আমি যদি এখানে বাই ব্যবহার করি তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে জানো? কারণ হচ্ছে যে আমরা এখানে কিন্তু অবশ্যই এই যে নোন ভার্বটাকে খেয়াল করব। আমরা যদি নো ভার্ব দেখি তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু টু হবে, তাহলে এখানে কিন্তু বাই হবে না। আমি এটা ভুল করে লিখছি, কিন্তু এখানে কি হবে, টু হুম ওয়ার ইউ নোন। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। এইখানে কিন্তু অনেকেই ভুলটা করে।
আচ্ছা আমি যদি এখানে নোর জায়গায় যদি হেল্পড দেই, খেয়াল করো, হেল্পড, খুব ভালো করে খেয়াল করো, আমি নোন ভার্বের কাছে কিন্তু হেল্প দিয়েছি, তখন কিন্তু ট্রু হবে না, তখন কি হবে, তখন স্বাভাবিক নিয়মে অর্থাৎ এখানে বাই হবে। তাহলে কি তোমরা বুঝতে পারছো কিনা বলো তো, যে যদি অন্যান্য ভার্ব থাকে তাহলে বাই হবে, কিন্তু যদি আমরা নো ব্যবহার করি তাহলে কিন্তু ট্রু হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 4 খেয়াল করো, হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার, সে প্রায় ক্ষুধায় ভোগে, সে প্রায় ক্ষুধায় ভোগে। আচ্ছা এখানে তোমরা নিশ্চয়ই জানো যে যেহেতু তোমরা অলরেডি কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, এই জন্য ইউ অলরেডি নো ইট, হ্যাঁ, যে এখানে কি হবে। তারপরও আমি একটু এটা রিপিট করলে কি হয়, তোমাদের জন্য এটা পরীক্ষায় মানে কনফিউশনটা দূর হবে, কম সময় বেশি আনসার করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো যে সাফার, এই সাফার ভার্বের পরে কিন্তু কি হয়, প্রিপোজিশন ফ্রম হয়, ঠিক আছে। তাহলে কি হবে, হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার, সে ক্ষুধায় ভোগে, তাহলে কি হয়, সাফারের পরে কি হবে, ফ্রম হবে। যেমন সে 5 দিন যাবত, গত 5 দিন যাবত জ্বরে ভুগিতেছে, এটা ট্রান্সলেশন কি হতে পারে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 5 days, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 5, হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, এটার অর্থ হচ্ছে যে আমরা কিন্তু প্রথমত মানে একটা সেন্টেন্সকে আনসার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওই সেন্টেন্সের মিনিং বের করার চেষ্টা করব, ঠিক আছে। তুমি যদি মিনিং না বের করো সেক্ষেত্রে কিন্তু তোমার আনসারটা সঠিক নাও হতে পারে। এই জন্য মানে আইডেন্টিফাইং দ্য মিনিং ইজ ভেরি এসেনশিয়াল ইন আনসারিং দ্য কোশ্চেন কারেক্টলি। বুঝতে পেরেছো সবাই? এখানে দেখো, হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কি হবে, প্রিপোজিশন বাই হবে। কেন? বাই অনেস্ট মিনস এটা কিন্তু একটা ইডিয়ম বা ফ্রেজ যাই বলো। বাই অনেস্ট মিনস অর্থ কি? বাই অনেস্ট মিনস অর্থ হচ্ছে সৎ উপায়ে, অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ কি হচ্ছে, হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ে তার জীবনযাপন করে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে বাই অনেস্ট মিনস এটা একটা ইডিয়ম, এর অর্থ হচ্ছে সৎ উপায়ে। বুঝতে পেরেছো? তার আগে আমি আরও কিছু প্রিপোজিশন এখানে প্র্যাকটিসের জন্য আছে, তার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি তোমাদের। দেখো তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস 1 নম্বর প্রশ্নে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, যে প্রিপোজিশন দিয়ে ব্যবহার করবা, এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নে 5 মার্ক, তাই তো। তো অনেকে কি করে জানো, অনেকে চিন্তা করে আমার তো অনেক সময় আছে, আমি পুরো সেন্টেন্সটা লিখে দিই। আমার মনে হয় এখানে তোমাদের পুরো সেন্টেন্সটা লেখাটা বোকামি, তুমি শুধু আনসার লিখবা। কিভাবে? ধরো তুমি 1 নাম্বার কোশ্চেনের আনসার কি, এ নাম্বার, এখন এ নাম্বারটা লিখলে এ নাম্বারের পরে আনসার কি হবে, 2 হবে, এরকম দিতে পারো। তো তোমার কিন্তু পুরো সেন্টেন্স লেখার দরকার নেই, তাতে কি হবে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ তুমি এই সময়টা অন্য কাজে অর্থাৎ কম্পোজিশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা আমরা পরের স্লাইডে যাই, খেয়াল করো নাম্বার 6, হি ইজ নেভার ইনডিফারেন্ট। আচ্ছা ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, এটার অর্থ হচ্ছে সে তার পড়াশোনায় কখনোই উদাসীন না। তো তোমরা জানো যে ইনডিফারেন্টের পরে কি হয়, প্রিপোজিশন টু হয়। তাহলে ইনডিফারেন্ট টু মানে কি, উদাসীন অর্থাৎ অমনোযোগী। মনে থাকবে, ইনডিফারেন্ট টু মানে কি, উদাসীন বা অমনোযোগী। আচ্ছা নাম্বার 7, এ পায়াস ম্যান হ্যাজ ফার্ম ফেইথ ড্যাশ আল্লাহ, একজন ধার্মিক লোকের আল্লাহর উপরে মানে দৃঢ় বিশ্বাস আছে। তো তোমরা এখানে জাস্ট, এটা কিন্তু খুব সহজ, সেটা কি, যে এই যে ফেইথের পরে প্রিপোজিশন কি হয়, ইন হয়। ফেইথের পরে প্রিপোজিশন কি হয়, ইন হয়। ফেইথ ইন মানে কোনো কিছুতে বিশ্বাস থাকা। এরপরে নাম্বার 8, হি অলওয়েজ অ্যাডহিয়ার, খেয়াল করো অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার অর্থ কি, অ্যাডহিয়ার অর্থ হচ্ছে লেগে থাকা, কোনো কাজের প্রতি লেগে থাকা, কোনো মানে তোমার যে কোনো প্ল্যানে লেগে থাকা। তাহলে অ্যাডহিয়ার মানে কি, লেগে থাকা। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও তো যে অ্যাডহিয়ারের পরে প্রিপোজিশন কি হতে পারে, আমি একটু কমেন্টগুলো দেখতে চাচ্ছি। হ্যাঁ লেখো। আর যারা ক্লাসে তোমাদের বন্ধু বান্ধবী যারা এখনও আসে না, একটু মেনশন করো, সবাই তাড়াতাড়ি যেন চলে আসে ক্লাসে। তাহলে অ্যাডহিয়ারের পরে কি হতে পারে, সিয়াম আজম, অ্যাডহিয়ারের পরে টু, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর রিয়েলি ভেরি ব্রিলিয়ান্ট। তো এখানে দেখো অ্যাডহিয়ারের পরে কিন্তু প্রিপোজিশন কি হবে, টু হবে। তাহলে অ্যাডহিয়ার টু মানে কি, লেগে থাকা। আচ্ছা
এবার নাম্বার 9, দ্য ওল্ড ম্যান অ্যাবাইড ড্যাশ ইজ সন। আচ্ছা, অ্যাবাইড আমরা যেটা জানি যে অ্যাবাইড এর পরে কিন্তু আমরা সচরাচর যেটা শিখেছি সেটা হচ্ছে অ্যাবাইড বাই মানে মেনে চলা, তাই তো? দেখো, অ্যাবাইড বাই মানে মেনে চলা, আবার অ্যাবাইড ইন মানে কিন্তু কোনো জায়গায় বসবাস করা, আবার অ্যাবাইড উইথ মানে কারোর সাথে বাস করা। আমি আবার বলছি, অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, যেমন ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস। এরপরে তুমি যদি কোনো লোকের সাথে কোনো জায়গায় বসবাস করো, সেটার ক্ষেত্রে কী হবে? অ্যাবাইড উইথ। যেমন আই অ্যাবাইড উইথ মাই এল্ডার ব্রাদার, আমি আমার বড় ভাইয়ের সাথে বসবাস করি। আর তুমি যদি কোনো স্থানে বসবাস করো, সেক্ষেত্রে কী হবে? অ্যাবাইড ইন। যেমন হি অ্যাবাইডস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তো আমরা এক্ষেত্রে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা পড়ে আসছি যে অ্যাবাইডের পরে প্রিপোজিশন কী হয়? বাই হয়। এই জন্য যেখানেই মানে পরে কি আছে এটা না দেখে চোখ বন্ধ করে কিন্তু অ্যাবাইড কি দিয়ে দিই? বাই দিয়ে দিই, অথচ সেখানে হচ্ছে কি উইথ অথবা ইন হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা আনসারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উই মাস্ট বি ভেরি কেয়ারফুল হোয়াইল আনসারিং দ্য কোশ্চেন। নাম্বার 9 নাম্বার খেয়াল করো, দ্য ওল্ড। আচ্ছা, তাহলে কী হবে? দ্য ওল্ড ম্যান অ্যাবাইডস উইথ হবে কিন্তু এখানে, যেহেতু বৃদ্ধ লোকটি তার সন্তানের সাথে বা তার ছেলের সাথে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা এখানে 10 নম্বরে, এ গুড স্টুডেন্ট অ্যাবাইডস ড্যাশ ইজ টিচার্স অ্যাডভাইস অ্যান্ড জটস ড্যাশ দেয়ার লেকচার। আচ্ছা, নাম্বার 10টা তোমরা নিজেরাই একটু কমেন্টে জানাও তো দেখি কি হতে পারে। এখানে কিন্তু দুইটা প্রিপোজিশন আছে, সবাই কমেন্টে জানাবা। হ্যাঁ, সবাই জানাও। এ গুড স্টুডেন্ট অ্যাবাইডস ড্যাশ ইজ টিচার্স অ্যাডভাইস, একজন ভালো ছাত্র তার শিক্ষকের উপদেশ মেনে চলে। অ্যান্ড জটস ড্যাশ দেয়ার লেকচার, এবং কি করে? শিক্ষকের লেকচারগুলো লিখে রাখে। মোহাম্মদ রিফাত বাই ডাউন। আচ্ছা, মাসুম সাইদ বাই অ্যান্ড ডাউন, গুড। সিয়াম আজম লিখছে বাই ডাউন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? অ্যাবাইড বাই হবে। আর পরেরটা কী হবে? জটস ডাউন। জট ডাউন মানে কি? টুকে রাখা বা লিখে রাখা। তোমরা বুঝতে পারছো নাকি? গুড। আচ্ছা, 11 নাম্বার, হি হ্যাজ গ্রেট থার্স্ট, মানে তার হি হ্যাজ গ্রেট থার্স্ট ড্যাশ নলেজ, তার জ্ঞানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আছে, ইপসা আছে। তো থার্স্টের পরে কিন্তু প্রিপোজিশন কি হয়? ফর হয়। থার্স্ট ফর মানে আকাঙ্ক্ষা বা তীব্র ইচ্ছা। নাম্বার 12, হি প্রেফার্স। আচ্ছা, তোমরা মনে রাখবা যে প্রিফারের পরে কিন্তু প্রিপোজিশন টু হয়, মনে থাকবে। প্রিফারের পরে কি হয়? টু। তবে প্রিফারের একটু ডিটেইলড আলোচনা আছে, আমি এদিকে এখন যেতে চাচ্ছি না, কারণ ওইদিকে গেলে মূল বিষয়টা থেকে ডিটেইলড হয়ে যাব। তো প্রিফারের পরে তোমরা যেটা মনে রাখবা যে কী হয়? প্রিপোজিশন টু হয়। তাহলে কী হবে? হি প্রিফার্স ইটিং টু স্লিপিং, সে ঘুমানোর থেকে খাওয়া বেশি পছন্দ করে। তাহলে এখানে আমরা কি মনে রাখবো? যে প্রিফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। প্রিফারের পরে প্রিপোজিশন কি হয়? টু হয়, এটুকু মনে রাখবা। নাম্বার 13, শি ইজ ওর্দি। আচ্ছা, ওর্দি অফ মানে হচ্ছে যোগ্য। ওর্দি অফ মানে কি? যোগ্য। শি ইজ ওর্দি অফ প্রেজ, সে প্রশংসার যোগ্য। তাহলে মনে রাখবা যে প্রিপোজিশন মানে ওর্দির পরে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। ওর্দি অফ মানে যোগ্য। নাম্বার 14, ম্যানি টাইগার্স অ্যাবাউন্ড। হ্যাঁ, এইখানে কিন্তু একটা ঝামেলা, খেয়াল করো। এই অ্যাবাউন্ড নিয়ে আমরা অনেকেই ঝামেলায় পড়ি। আমার নিজেরও, আমি যখন এইচএসসি ছাত্র ছিলাম তখন এইটা নিয়ে খুব ঝামেলায় পড়তাম যে অ্যাবাউন্ডের পরে কি হতে পারে। বুঝতে পারছো? অনেক সময় খুব সহজ জিনিস প্যাচ লেগে যায় না? খুব সহজ জিনিস কিন্তু ঝামেলা পড়ে যায়। হ্যাঁ, যে কি হতে পারে, খেয়াল করো। তো এখানে তোমরা দেখো যে ম্যানি টাইগার্স অ্যাবাউন্ড। আচ্ছা, কোনো বস্তু বা ব্যক্তি যদি সাবজেক্ট হয়, কোনো বস্তু বা ব্যক্তি যদি সাবজেক্ট হয়, তাহলে অ্যাবাউন্ডের পরে কিন্তু প্রিপোজিশন কি হয়? ইন হয়। অর্থাৎ জায়গার আগে ইন হবে। প্লেস যদি বোঝায় তাহলে প্লেসের আগে কি হবে? অ্যাবাউন্ডের ক্ষেত্রে ইন হবে।
কিন্তু প্লেসটা যদি প্রথমে বসে, যেমন দেখো এখানে 15 নম্বরে দ্য সুন্দরবনস, এটা কিন্তু একটা প্লেস, তাই না? প্লেসটা প্রথমে বসছে, তাহলে কি হবে? অ্যাবাউন্ডস এখানে উইথ হবে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে জায়গার আগে ইন হবে, কিন্তু বস্তু বা ব্যক্তির আগে কি হবে? উইথ হবে। যেমন আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি যে দ্য পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ এ লট অফ ফিশেস। তাহলে এখানে কী হবে? দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ এ লট অফ ফিশেস। আবার যদি আমরা এ লট অফ ফিশেসটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে কি হতে পারে? এ লট অফ ফিশেস অ্যাবাউন্ড কি হবে? ইন দ্য পদ্মা। তাহলে জায়গার আগে ইন হবে আর ব্যক্তি বা বস্তুর আগে উইথ হবে। আমরা এই অ্যাবাউন্ডের ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখব। নাম্বার 16, নেচার অ্যাডস বিউটি ড্যাশ আওয়ার লাইফস। প্রকৃতি আমাদের জীবনে সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, এখানে তোমরা বলো তো কোনটা হতে পারে? নেচার অ্যাডস বিউটি ড্যাশ আওয়ার লাইফস, কমেন্টে জানাও সবাই। নেচার অ্যাডস বিউটি ড্যাশ আওয়ার লাইফস। বদরুজ্জামান, হ্যাঁ। সুরায়া আফরিন অফ কামরুন্নাহার ইন বলছে। তারপরে বলো, দেখি কে পারে। হ্যাঁ, কামরুন্নাহার, হ্যাঁ। আরও বলো কি কি হতে পারে? সিয়াম আজব 2। আচ্ছা, গুড। তাহলে এখানে ধন্যবাদ সিয়াম। তাহলে নেচার অ্যাডস বিউটি টু আওয়ার লাইফস, এখানে টু হবে, কারণ আমরা জানি যে অ্যাড টু মানে হচ্ছে বৃদ্ধি করা বা যোগ করা। অ্যাড টু মানে কি? বৃদ্ধি করা বা যোগ করা। কোশ্চেন নাম্বার 17, দ্য টিচার প্রোভাইডেড মি ড্যাশ এ পেন। শিক্ষক আমাকে একটা কলম সরবরাহ করলো বা কলম দিল। এটা কি হতে পারে বলো তো? দ্য টিচার প্রোভাইডেড মি ড্যাশ এ পেন। জানাও, কমেন্টে জানাও। দ্য টিচার প্রোভাইডেড মি ড্যাশ এ পেন, উইথ হবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে উইথ, তাহলে আমরা মনে রাখবো যে প্রোভাইডের পরে কিন্তু প্রিপোজিশন উইথ হয়। প্রোভাইডের পরে কি হয়? উইথ হয়। তাহলে দ্য টিচার প্রোভাইডেড মি উইথ এ পেন। যেমন আমি তাকে একটা কলম দিয়েছিলাম, আই প্রোভাইডেড হিম উইথ এ পেন, উইথ এ বুক। তাহলে মনে রাখবা প্রোভাইডের পরে উইথ হয় প্রিপোজিশন। এগুলো সবগুলো কিন্তু খুব মানে একেবারে এক্সক্লুসিভ প্রিপোজিশন, এগুলো আসার মতো, এবং এগুলো আমরা ম্যাক্সিমাম ভুল করি। এই জন্য আমি খুব মানে বাছাই করে করে দেখছি যে কোনগুলো বিগত সালে বোর্ডে আসছে এবং ঝামেলাপূর্ণ, এগুলো বাছাই করে এক জায়গায় করছি। ঠিক আছে, এগুলো তোমাদের কাজে লাগবে। এরপরে কোশ্চেন নাম্বার 18, ট্রিজ টেক ড্যাশ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন প্রদান করে। এখানে দেখো টেক ইন, এখানে একটা প্রিপোজিশন ইন হবে। টেক ইন মানে হচ্ছে গ্রহণ করা। ট্রিজ টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস অক্সিজেন। তাহলে টেক ইন অর্থ কি? গ্রহণ করা। কোশ্চেন নাম্বার 19, খেয়াল করো, হি ডাজ নট হান্ট অনলি ট্রেডিশনাল গাইড বুকস। তো এখানে তোমরা মনে রাখবা যে এই যে হান্ট ভার্বটা, এটা গুরুত্বপূর্ণ। কারণ কি জানো? এই হান্টের পরে প্রিপোজিশন ফর ব্যবহৃত হয়। হি ডাজ নট হান্ট অনলি ফর ট্রেডিশনাল গাইড বুকস। সে শুধুমাত্র মানে গতানুগতিক যে গাইড বই এইগুলোই অন্বেষণ করে না বা খোঁজে না, এক্সক্লুসিভ কোনো গাইড বুক অথবা এক্সক্লুসিভ কোনো সোর্সও খোঁজে। তাহলে হান্ট ফর অর্থ কি? অন্বেষণ করা বা খোঁজা, এটা মনে রাখবা। এবং লাস্ট কোশ্চেন অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রিপোজিশনের লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো ডিড ইউ রাইট দ্য আনসার। এখানে তোমরা একটা বেশি খেয়াল করো, বলা হচ্ছে যে ডিড ইউ রাইট দ্য আনসার ড্যাশ কোশ্চেন 5। বলা হচ্ছে যে তুমি কি 5 নম্বর প্রশ্নের আনসার দিয়েছিলে। তোমরা মনে রাখবা যে আনসার যদি ভার্ব হয় তাহলে এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, কিন্তু আনসার যদি নাউন হয়
তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন টু হয়। যেমন দেখো এখানে ডিড ইউ রাইট দ্য আনসার, টু হবে এখানে, টু কোশ্চেন 5। কেন? এখানে আনসার কিন্তু একটা নাউন। প্রশ্ন হচ্ছে এটা নাউন কেন? কারণ হচ্ছে এর আগে আর্টিকেল আছে। তাহলে একটা বিষয় খেয়াল করবো যে আনসার যদি নাউন হয় তাহলে এরপরে কিন্তু প্রিপোজিশন কী হয়? টু হয়। কিন্তু আমি যদি বলি যে আনসার যদি ভার্ব হয় তাহলে এরপরে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখি, তোমরা খেয়াল করো, দেখো আনসার 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 কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ, এখানে কিন্তু আনসার একটা ভার্বের কাজ করতেছে, এই জন্য আমরা কিন্তু কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি। তুমি যদি এখানে টু দাও তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি ধরো তোমার কোনো বন্ধুকে বলছো অথবা তোমার কোনো ফ্রেন্ডকে বলছো যে আমার প্রশ্নের আনসার দাও, তাহলে কি আনসার টু মাই কোশ্চেন হবে নাকি আনসার মাই কোশ্চেন হবে? বলো। অবশ্যই কি হবে? আনসার মাই কোশ্চেন, ঠিক আছে? অথবা তুমি যদি এভাবে সেন্টেন্সটা এভাবে বলো যে গিভ আনসার, এখানে কিন্তু আনসার নাউনের কাজ করছে। গিভ আনসার ড্যাশ মাই কোশ্চেন, এখানে কিন্তু টু হবে। তাহলে কি হবে? গিভ আনসার টু মাই কোশ্চেন। আশা করছি বুঝতে পারছো। তাহলে প্রিপোজিশনের এই প্র্যাকটিসগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে। এবার 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ স্পেশাল ইউজেস ওয়াজ বর্ন হ্যাভ টু হ্যাজ টু। অর্থাৎ এখানে কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো দিয়ে তোমাকে গ্যাপ ফিলিং করা লাগবে। সেটা হচ্ছে কি হ্যাড বেটার, ইন অর্ডার টু, ওয়াজ বর্ন, হ্যাজ টু, উড রাদার, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন এভার, লেট অ্যালোন, দেয়ার। হ্যাঁ, এখানে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে 0.5 অর্থাৎ হাফ মার্ক। তাহলে এখানে তুমি এটা কিন্তু খুবই সহজ। আমার মনে হয় যে আজ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে এখানে 5-এর ভিতরে 5 খুব ইজিলি কিন্তু ক্যারি করা যায়, ঠিক আছে? খুব সহজেই কিন্তু করা যায়। হ্যাঁ, যেমন আমি এক্ষেত্রে প্রত্যেকটা বিষয় যদি আলাদা করে ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক টাইম চলে যাবে। হ্যাঁ, তো আমি জাস্ট প্রশ্নগুলোর আলোকে আনসার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমরা কি বোর্ডটা সবাই দেখতে পাচ্ছ কিনা? দেখো তো বোর্ড সবাই দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাও তো বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা সবাই? দেখতে পাচ্ছ সবাই? লেখা বুঝতে পারছো কিনা সবাই? দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো 1 নম্বরে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস বাট ড্যাশ দ্য টিচার ইন্টার দ্য ক্লাস দে কেপ্ট কোয়াইট। তো আমরা এই ধরনের সেন্টেন্সে কিন্তু পুরো সেন্টেন্সটা পড়বো। শুধুমাত্র তুমি যদি আনসারের ক্ষেত্রে শুধু যেখানে গ্যাপ দেওয়া আছে সেখানে তাকায় থাকো তাহলে কিন্তু সঠিক আনসার পাওয়াটা কষ্ট হয়ে যাবে। কারণ কি জানো, পুরো সেন্টেন্সটা পড়লেই তুমি বুঝতে পারবা যে অর্থটা কোনটা হতে পারে, তাই না? কারণ একটা সেন্টেন্স যখন অতিরিক্ত দেওয়া থাকে সেটা কিন্তু আননেসেসারিলি দেওয়া থাকে না, কারণ ওই সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী এবং খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবেই সেন্টেন্সটা দেওয়া থাকে। দেখো 1 নম্বরে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাসে হইচই করছিল, ঠিক আছে? বাট ড্যাশ দ্য টিচার ইন্টার দ্য ক্লাস, কিন্তু যখনই শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন দে কেপ্ট কোয়াইট, তারা চুপ করলো। তো আমরা জানি যে মানে মাত্রই প্রবেশ করা মাত্রই, যাওয়া মাত্রই, খাওয়া মাত্রই, দেখা মাত্রই, এরকম যদি প্রকাশ করে, মানে একটা কাজ হওয়ার পরপরই আরেকটা কাজ ঘটে, এরকম এক্সপ্রেশন যদি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে কি হবে? অ্যাজ সুন অ্যাজ, তাই তো? এবং আমরা জানি যে অ্যাজ সুন অ্যাজ থাকলে সাধারণত উভয় ক্লজটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট ডাইড, ডক্টর আসা মাত্রই রোগীটি মারা গেল। বুঝতে পেরেছো?
এর আগে আমি কোথায় যেন কোনো এক ক্লাসে আমি একটু ঘুরাইয়ে বললাম যে অ্যাজ সুন অ্যাজ দ্য পেশেন্ট ডাইড দ্য ডক্টর কেম, এটার অর্থ কী? তো দেখি যে সবাই অর্থ এটাই বলতেছে আগেরটাই, যে ডক্টর আসা মাত্রই রোগীটি মারা গেল। ওরা বোঝে নাই যে আমি এটা চেঞ্জ করে দিছি, যে অ্যাজ সুন অ্যাজ দ্য পেশেন্ট কেম দ্য ডক্টর ডাইড, রোগী আসা মাত্রই ডক্টর মারা গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু বুঝিয়ে আনসার করব। হ্যাঁ, আগে সেন্টেন্সটা পড়বো যে কী বোঝাচ্ছে, তারপর আনসার করব, এবং সর্বোচ্চ চেষ্টা করব যে যেটা পারি সেটা নিয়ে খুব বেশি টাইম কিল করার দরকার নেই, একটু জোরে জোরে লিখবো যাতে কম্পোজিশনে আমরা বেশি করে টাইম ব্যয় করতে পারি। ঠিক আছে, গ্রামারে লিখলেই তো তুমি সলিড ম্যাথের মতো মার্ক ক্যারি করবে। তো এখানে বি নাম্বারে দেখো, ইট ওয়াজ এ হট সামার ডে, এটা ছিল একটা খুব গ্রীষ্মের একটা গরম দিন, উষ্ণ দিন। এ ক্রো ফেল্ট ভেরি থার্স্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত ছিল। সো ইট ওয়াজ ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার, এটা এখানে সেখানে উড়ে বেড়াচ্ছিল। ড্যাশ ফাইন্ড ওয়াটার। এখন দেখো তো এখানে বি নাম্বারে আনসার কোনটা হতে পারে? বলো। হ্যাঁ, বি নাম্বারে নহসিন তাবাসসুম নিথি ইন অর্ডার টু, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিন্তু ইন অর্ডার টু বসবে, ইন অর্ডার টু। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করবা যে ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। যেমন এখানে কিন্তু সো ইট ওয়াজ ফ্লাইং হিয়ার অ্যান্ড দেয়ার ইন অর্ডার টু ফাইন্ড, এই যে ফাইন্ড কিন্তু ভার্বের বেস ফর্ম। এই ইন অর্ডার টু এটা ফরের মতো কাজ করে, উইথ এ ভিউ টুর মতো কাজ করে, খেয়াল করবা। তাহলে ইন অর্ডার টু মানে কি? জন্যে, এবং ইন অর্ডার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি এখানে এসেছিলাম ক্লাসটা করার জন্য, আই কেম হিয়ার ইন অর্ডার টু ডু দ্য ক্লাস, এখানে কিন্তু ডুইং দ্য ক্লাস হবে না। সি নাম্বারে বলা আছে যে পান্না ওয়াজ এ ক্রিমিনাল, পান্না ছিল একজন ক্রিমিনাল বা সন্ত্রাসী। সো হি ওয়াজ অলওয়েজ অন হিজ টোজ, এই জন্য সে সবসময় দৌড়ের উপরে থাকতো। অন হিজ টোজ মানে সবসময় কি? দৌড়ের উপরে থাকে, চাপের উপর থাকে, প্রেশারের উপরে থাকে। ড্যাশ হি স দ্য পুলিশ হি হিড হিমসেলফ, তাই তো? তো সে যখনই পুলিশ দেখলো সে নিজেকে লুকাইলো, তাই তো? তো এখানে আমরা সি নাম্বারে কোনটা আনসার করতে পারি বলো তো? সি নাম্বারে কোনটা হতে? হোয়েন এভার, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুন নাহার কি বলছে? হোয়েন এভার। হ্যাঁ, এখানে কিন্তু হোয়েন এভার হবে, হোয়েন এভার। তো সে যেহেতু সন্ত্রাসী, সে যখনই পুলিশ দেখতো তখনই নিজেকে আড়াল করে ফেলতো, লুকাই ফেলতো। তো হোয়েন এভারের অর্থটা কেমন? হোয়েন এভার মানে কোনো কাজ, যখনই, এরকম এর বাংলা অর্থ হচ্ছে যখনই। যেমন যখনই সে আসতো সে চলে যেত। হোয়েন এভার শি কেম হি উড লিভ দ্য প্লেস। তাহলে হোয়েন এভার শব্দের অর্থ হচ্ছে যখনই, খেয়াল করবা। একটা কাজ ঘটার পরে আবশ্যিকভাবে যখনই আরেকটা কাজ ঘটে, এক্ষেত্রে আমরা হোয়েন এভার এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। ডি নাম্বারে বলা আছে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, লোকটা এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক ইভেন এ কিলোমিটার ড্যাশ 5 কিলোমিটার। হ্যাঁ, এটা খুব কমন একটা টপিক, এটা তোমরা জানো। দেখো এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেট অ্যালোন। তো লেট অ্যালোন অর্থ কি? লেট অ্যালোন অর্থ হচ্ছে প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ধরো তোমাকে বলা হলো যে সে দুইটা আপেল খেতে পারে না, সে একসাথে দুইটার বেশি অ্যাপেল খেতে পারে না। এখন তাকে যদি 10টা অ্যাপেল দেওয়া হয় তাহলে কিন্তু সে পারবেই না। তাহলে কি? যে হি ক্যান নট ইট 2 অ্যাপেলস লেট অ্যালোন 10 অ্যাপেলস, অর্থাৎ সে তো 2টা অ্যাপেলই খেতে পারে না, 10টা খাবে কীভাবে? 10টা তো প্রশ্নই আসে না। তাহলে এই যে প্রশ্নই আসে না, এরকম ক্ষেত্রে আমরা এই লেট অ্যালোন ব্যবহার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ যেমন এখানে খেয়াল করো, ডি নাম্বারে বলা হচ্ছে যে দ্য ম্যান ইজ সো উইক, সে লোকটা এতই দুর্বল যে হাঁটতে পারে না। সে 1 কিলোমিটারই যেখানে হাঁটতে পারে না, সেখানে 5 কিলোমিটারের তো প্রশ্নই আসে না। তাহলে এখানে কি হবে? লেট অ্যালোন, লেট অ্যালোন হবে। ই নাম্বারে ড্যাশ ইজ এ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, সো উই ক্যান গেট ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দেয়ার। তো এখানে আমরা জানি যে এখানে কিন্তু একটা দেয়ার হবে। কি হবে? দেয়ার। ই নাম্বার, দেয়ার ইজ এ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, আমাদের ঠিক বাড়ির পিছনে একটা সবজির বাগান আছে। সো উই ক্যান গেট ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দেয়ার, আমরা কিন্তু সেখান থেকে ফ্রেশ বা সতেজ শাকসবজি পেতে পারি, তাই তো?
আচ্ছা, তোমাদের যদি যদি প্রশ্ন করা হয় যে এই দেয়ার এটা মানে এই সেন্টেন্সের পার্ট অফ স্পিচ কোনটা বলো তো, মানে সরি সাবজেক্ট কোনটা? যে ই নাম্বার যে বললাম যে দেয়ার ইজ এ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা কেউ বলতে পারবা? বলো তো। যে ই নাম্বার সেন্টেন্স দেয়ার ইজ এ নাইস কিচেন গার্ডেন জাস্ট বিহাইন্ড আওয়ার হাউস, এখানে মানে সাবজেক্ট কোনটা বলো? হ্যাঁ, তোমরা একটু কমেন্টে লিখে জানাও তো। কমেন্টে জানাও সবাই যে সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সের। আওয়ার হাউস, কেউ বলছে আওয়ার হাউস। আচ্ছা, ম্যাক্সিমাম যেটা বলছে যে আওয়ার হাউস, না এখানে সাবজেক্ট কিন্তু এ নাইস কিচেন গার্ডেন। খেয়াল করো সাবজেক্ট কোনটা, এ নাইস কিচেন গার্ডেন। তাহলে হিয়ার এবং দেয়ার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে সেটা কিন্তু আসলে সাবজেক্ট না, সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, এবং আমরা জানি যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তুমি খেয়াল করো এখানে আমরা যদি এখানে এ না দিয়ে টু দেই, যে টু গার্ডেন্স, টু গার্ডেন্স, তাহলে কিন্তু এখানে এই ইজের জায়গা কিন্তু আর হবে, দেয়ার আর টু গার্ডেন্স। তাহলে হিয়ার এবং দেয়ার এরা কিন্তু সাবজেক্ট না। তাহলে হিয়ার এবং দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ওই ভার্বের পরে থাকে, ভার্বের পরে অর্থাৎ ইজের পরে। দেখো এ নাইস কিচেন গার্ডেন, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এফ নাম্বার খেয়াল করো, আই এম টু টায়ার্ড টু টক, আমি এতই দুর্বল যে কথা বলতে পারছি না। আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, আমি তোমার সাথে খুব বেশি আর সময় দিতে পারবো না। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, তোমার উচিত হবে আমাকে ত্যাগ করা এবং আমাকে বিশ্রাম নিতে দাও। এখানে কোনটা হতে পারে দেখো তো, এখানে কোনটা হতে পারে বলো তো তোমরা একটু কমেন্টে। যে আই এম টু টায়ার্ড টু টক, আই ক্যান নো লঙ্গার গিভ ইউ কোম্পানি, হ্যাড বেটার হবে। রিয়া বিশ্বাস তুমি লিখছো হ্যাড বেটার, সুরাই আফরিন হ্যাড বেটার, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে হবে হ্যাড বেটার, হ্যাড বেটার। আচ্ছা, হ্যাড বেটার এটা অর্থ হচ্ছে বরং বা উচিত। আমি একটু তোমাদের সহজ করে দিই, খেয়াল করো। এই যে হ্যাড বেটার, এরপরে শুড, এরপর অট টু, ও ইউজিএইচটি, অট টু, এরা সবাই কিন্তু মডাল ভার্ব, ঠিক আছে, এবং এদের অর্থ অনেকটা একই রকম, উচিত বা বরং। এবং এদের পরে কিন্তু কি হয়, ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ তোমার কোনো কাজ করা উচিত, মানে আরেকটা না করে এটা করা উচিত, এরকম অর্থে আমরা হ্যাড বেটার ব্যবহার করতে পারি, শুড ব্যবহার করতে পারি এবং অট টু ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে জি নাম্বার, দো আই অ্যাম পুয়ার, আমি যদিও গরিব, আই হেট বেগিং, আমি ভিক্ষা করাটা ঘৃণা করি। বেগিং ইজ মোস্ট ডিসরিপিউটেবল, ভিক্ষাটা হচ্ছে মানে খুবই সবচেয়ে নিন্দনীয় কাজ, ঠিক আছে, খুবই খারাপ কাজ। আই ড্যাশ দেন বেগ, এখানে এই যে দেন শব্দটা খেয়াল করো, দেনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে উড রাদার দেন, খেয়াল করো উড রাদার দেন, দুইটা কাজের ভিতরে তুমি যদি কোনোটাকে প্রেফার করো, অর্থাৎ একটার থেকে আরেকটা বেশি প্রেফার করো, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। যেমন দেখো, তাহলে এখানে কী হবে, যে আই উড রাদার, আই উড রাদার ডাই দেন বেগ, অর্থাৎ আমি মরবো তবু ভিক্ষা করব না, আমি মরবো তবু ভিক্ষা করব না। অনেক ক্ষেত্রে কিন্তু মানে এই দুইটা ভার্ব নাও থাকতে পারে, একটা ভার্ব থাকতে পারে। যেমন তোমাকে বলা হলো যে তুমি মানে আজকে এখানে থাকবা না চলে যাবা, তো তুমি বললে যে আমি বরং চলে যাই, আমি বরং চলে যাই, তাহলে কী হবে, আই উড রাদার লিভ অথবা আই উড রাদার গো, বুঝতে পেরেছো? অর্থাৎ যদি দুইটা ভার্ব থাকে, দুইটা ভার্বের কম্পারিজন থাকে, সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব। আর যদি দুইটা ভার্ব না থাকে, শুধু উড রাদারের পরে একটা ভার্বের প্রেজেন্ট ভার্ব দিলেই হয়ে গেল। আচ্ছা, আমি তোমাদের একটা ট্রান্সলেশন সবার দিই, দেখি পারো কি না। সেটা হলো যে আমি স্কুলে না যেয়ে বরং বাড়িতেই থাকি, আমি স্কুলে না যেয়ে বরং বাড়িতেই
থাকি। তো এটাকে তোমরা ট্রান্সলেশন একটু কমেন্টে জানাও তো কি হতে পারে। যে উড রাদার দিয়ে উড রাদার ব্যবহার করে করবা, আমি স্কুলে না যেয়ে বরং বাড়িতেই থাকি। একটু সবাই চেষ্টা করো কমেন্টে যে কি হতে পারে এটা। হ্যাঁ, কমেন্টে জানাও সবাই যে আমি স্কুলে না যেয়ে বরং বাড়িতেই থাকি। আইড রাদার, আচ্ছা রিফাত সানজিদা প্রিয়ন্তী, আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো টু স্কুল। আচ্ছা গুড, আই উড রাদার স্টে অ্যাট হোম। আচ্ছা গুড। তারপরে বদরুজ্জামান নাইম লিখছে আই উড রাদার হোম, আই উড রাদার স্টে হোম হবে, দেন গো টু স্কুল হবে। আচ্ছা গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে দেখো তো আর আরেক আর জানো সবাই, জানো কি হতে পারে। তাহলে কি হতে পারে, আই উড রাদার স্টে হোম, নাকি স্টে হোম দিলেও হবে, কারণ হোম তো একটা অ্যাডভার্ব, এর আগে প্রিপজিশন লাগে না। তাহলে আই উড রাদার স্টে হোম দেন গো টু স্কুল। মাইশা ফারজানা তাসনিম, তাই তো। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা বুঝতে পারছো বিষয়টা যে উড রাদারের ব্যবহারটা কেমন। এরপরে দেখো 8 নম্বরে বলা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ পপুলার বেঙ্গলি পোয়েট। মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন বিখ্যাত বাংলা কবি। হি ড্যাশ ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে সে একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল। তো জন্মগ্রহণ করা বোঝাতে কি হয়, এখানে ওয়াজ বর্ন হবে, তাই তো, ওয়াজ বর্ন। আচ্ছা তোমরা একটা বিষয় মনে রাখবা যে এই যে ওয়াজ বর্ন, এটা কিন্তু কোনো অ্যাক্টিভ সেন্টেন্স, এটা প্যাসিভ সেন্টেন্স। কীরকম দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, এই যে বিয়ার, এই বিয়ারের 3টা ফর্ম কি, বিয়ার, বোর, বর্ন। খেয়াল করো, বিয়ার, বোর, বর্ন। মানে বিয়ার মানে কাউকে জন্ম দেওয়া, বিয়ার মানে কি, কাউকে জন্ম দেওয়া। তুমি যদি এটাকে প্যাসিভ না লিখে অ্যাক্টিভ লেখো তাহলে কি হবে, হি বোর ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, তাহলে এখানে কিন্তু সে জন্মগ্রহণ করেছিল বোঝায় না, সে নিজেই জন্ম দিয়েছিল এরকম বোঝায়। তাহলে বিয়ার মানে জন্ম দেওয়া, এই জন্য তাকে জন্ম দেওয়া হয়েছিল, এটা বোঝানোর জন্য কি করতে হবে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আই নাম্বার, মাই ফ্রেন্ড রাতুল টক্স, আমার বন্ধু রাতুল এমনভাবে কথা বলে ড্যাশ হি ওয়ার মিলিয়নায়ার, যেন সে কোটিপতি হয়ে গেছে। আমি পুরো সেন্টেন্সটা পড়লাম না, খেয়াল করো। আমার বন্ধু রাতুল এমনভাবে কথা বলে যেন সে কোটিপতি হয়ে গেছে। এই যে যেন বোঝাতে আমরা কিন্তু অ্যাজ ইফ অথবা এখানে কিন্তু আমরা অ্যাজ দো ব্যবহার করতে পারি। খেয়াল করো, অ্যাজ দো। তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ কি, যেন। যেমন সে এমনভাবে আচরণ করে যেন সে সব কিছু জানে। তাহলে আমরা এটাকে কীভাবে ট্রান্সলেশন করতে পারি, যে হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এবং তোমরা মনে রাখবা যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে। এবং অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে কোন টেন্স হয়, অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। মনে থাকবে? আচ্ছা, যে নাম্বার, রানা ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, হি ড্যাশ স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর টু মেনটেন হিজ পজিশন ইন দ্য ক্লাস। এরকম ক্ষেত্রে শোনো, তোমরা এই যে শখ থেকে মানে টেবিল থেকে যেটা পূরণ করবা, যেটা তুমি ওভারশিওর, সেটা আগে করে নিবা এবং এখানে একটা দাগ দিয়ে দিবা। তাহলে তোমার সুবিধা হবে কি, তোমার বাছাই করতে সুবিধা যে কোনটা কোনটা বাকি আছে। ঠিক আছে? এবং এখানে কিন্তু তোমার কোশ্চেন লেখার ক্ষেত্রে প্রশ্ন তোলার দরকার নেই, তুমি শুধু আনসারটা লিখবা, তাহলে তোমার সময়টা বেঁচে যাবে। অনেক সময় অনেকেই কিন্তু, আমি এর আগেও বলেছিলাম যে অনেকেই মানে চিন্তা করছে আমার তো সময় আছে, স্যার হয়তো বেশি মার্ক দিতে পারে, একটু প্রশ্নটা লিখি না। তুমি প্রশ্ন লিখলে কিন্তু স্যার তোমার খাতা দেখতে গেলে কিন্তু বিরক্ত হবে যে এই ছেলে এত বেশি কিছু লিখছে কেন। যেখানে তোমার, আচ্ছা তুমি যদি সামারি যদি এক পৃষ্ঠ মানে যতটুকু লেখার কথা ততটুকু না লিখে অনেক বেশি লেখো, তাহলে কি মার্ক কি বেশি পাবা না কম পাবা? এই জন্য যেখানে প্রশ্ন লেখার দরকার নেই তুমি কিন্তু সেখানে প্রশ্ন লিখবা না, জাস্ট আনসারটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে নাম্বার, রানা ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হি ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, হি হ্যাজ টু হবে, তাই তো, হ্যাজ টু স্টাডি হার্ড, হি হ্যাজ টু স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর টু মেনটেন হিজ পজিশন ইন দ্য ক্লাস। বলা হচ্ছে রানা একজন মেধাবী ছাত্র, সেই ক্লাসের প্রথম বালক বা ফার্স্ট বয়,
এবং তাকে কঠোরভাবে পড়াশোনা করতে হবে তার পজিশনটা ধরে রাখার জন্য। তোমরা জানো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এটা কিন্তু একটা বাধ্যবাধকতা প্রকাশ করে, ঠিক আছে? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কী প্রকাশ করে? একটা বাধ্যবাধকতা প্রকাশ করে। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, ঠিক আছে? আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। তাহলে কোনো বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করতে পারি এবং এটা কিন্তু একটা মডাল ভার্ব, ঠিক আছে? তো আমরা এই যে বেসিক জিনিসগুলো শিখলাম এবং এইগুলোই কিন্তু ঘুরে ফিরে আসে তোমাদের, ঠিক আছে? এবং সিলেবাসে কিন্তু দেওয়াই আছে যে এই কোনটা আসবে, এটা দেওয়াই আছে, কিন্তু উল্লেখ করে দেওয়া আছে সিলেবাসে। এবং তোমরা জানো যে তোমাদের এক্সাম কিন্তু শর্ট সিলেবাসে হচ্ছে, তাই না? এবং আগের যে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল এটা অনেকটা এখন চেঞ্জড, এটা কিন্তু এখন আর আগের মতো নেই, ঠিক আছে? তো এখানে আমরা পরে দেখো 3 নম্বরে বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস, ফ্রেজেস। এইখানে একটা বিষয় খেয়াল করে, এখানে কিন্তু 10টাতে 10 মার্ক, খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানে 10টাতে 10 মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমার A+ পাওয়া অর্থাৎ 80+ ক্যারি করাটা কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এই যে কমপ্লিটিং সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ, 10টায় 10 মার্ক, ঠিক আছে? এখন দেখো এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে যেমন কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি যদি কন্ডিশনাল সেন্টেন্সটা ভালো করে বুঝতে পারো, এখান থেকে কমপক্ষে তুমি 2টা কমন পাবা, 2 থেকে 3টা। কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে, এখান থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবা কিন্তু, ঠিক আছে? আর ওভারঅল যেগুলো আছে এগুলো আসলে গ্রামারগুলো এক একটা সাথে মানে টোটাল তোমার গ্রামার বেসিকটা যদি ভালো হয় সেক্ষেত্রে তুমি এই কমপ্লিটিং সেন্টেন্সটা খুব কনফিডেন্টলি করতে পারবা। তবে আমার মনে হয় যে তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া থাকে এগুলোর জন্য অত হার্ড লেভেলে অত জানার দরকার নেই, হ্যাঁ, অত অ্যাডভান্স লেভেলে জানার দরকার নেই, এটা জানা সম্ভবও না, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যেগুলো আমরা জানি এবং বই থেকে প্র্যাকটিস করলেই কিন্তু খুব সহজেই মোটামুটি এটা প্র্যাকটিসের মাধ্যমে আনসার করতে পারবে। এবং এখানে 10এ 10 না হলেও অন্ততপক্ষে 9 পাওয়া সম্ভব। কিন্তু আমি প্রথমে বলছিলাম কিন্তু যে তোমাকে 60-র ভিতরে কিন্তু মানে 55 না হলেও কমপক্ষে কিন্তু অবশ্যই মানে 50 পাওয়াই লাগবে। এবং তুমি যদি 60-র ভিতরে 50 পাও মানে গ্রামার পার্টে, তাহলে তোমাকে কম্পোজিশন বা রাইটিং পার্টে কিন্তু অবশ্যই 40-এর ভিতরে 30 পেতে হবে। এবং 40-এর ভিতরে 30 পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না, ঠিক আছে? আচ্ছা দেখো A নাম্বারে কি বলা আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সফলতার চাবিকাঠি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো। এখন তুমি এখানে বিভিন্ন কিছু ব্যবহার করতে পারো এবং তোমরা জানো যে এটা কিন্তু একটা ফার্স্ট কন্ডিশন, ইফ ইউ ওয়ার্ক হার্ড ফার্স্ট কন্ডিশন, তাই তো? তাহলে এখানে কী হবে, আমরা জানি যে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ কী হবে, ফিউচার টেন্স হবে। তাহলে এখানে কি হতে পারে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, তাই তো? ইউ উইল সাকসিড। অথবা আমরা এখানে লিখতে পারি ইউ উইল বি সাকসেসফুল, ইউ উইল বি সাকসেসফুল। এখানে তোমরা আরেকটা বিষয় খেয়াল করো, সেটা হলো অনেকে আমরা এই ভুলটা করি যে সাকসেস আরেকটা কি সাকসিড। দেখো এই সাকসেস হচ্ছে নাউন আর সাকসিড হচ্ছে ভার্ব। আমরা যদি কেউ লিখি যে ইউ উইল সাকসেস তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। কারণ কি জানো, সাকসেস নাউন, উইলের পরে এই মডাল ভার্বের পরে কিন্তু নাউন বসে না, ভার্ব বসে। তাহলে মনে রাখবো সাকসেস নাউন, সাকসিড কি ভার্ব। তো এটা কিন্তু তুমি আরও অনেকভাবে লিখতে পারো যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ইউ উইল বি সাকসেসফুল, অথবা ইউ উইল প্রসপার, অথবা ইউ উইল বি প্রসপারাউস, ইউ উইল শাইন ইন লাইফ। অর্থাৎ ইউ ক্যান রাইট ইট ইন ম্যানি ওয়েজ। মানে মেইন পয়েন্ট হচ্ছে তোমার আনসারটা মিনিংফুল হওয়া লাগবে, সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ, গ্রামেটিক্যালি যদি সঠিক হয় তাহলে এটা সঠিক। এবং বি নাম্বারে খেয়াল করো, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট। মানে দুর্নীতি হচ্ছে উন্নয়নের জন্য প্রধান বাধা, ঠিক আছে? তো এখানে ইট ইজ হাই টাইম, এটাই সর্বোত্তম সময়। এখানে একটা বিষয় খেয়াল করে, ইট ইজ হাই টাইম দেওয়ার অর্থটা হচ্ছে যে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এটা দিয়েছে এই জন্য যে তুমি এই নিয়মটা জানো কি না যে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা হ্যাঁ, হীরামণি লিখছে, কি লিখছে যে উই স্টুড এগেনস্ট করাপশন, থ্যাংক ইউ ভেরি মাচ।
তাহলে করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম উই স্টুড, হ্যাঁ উই স্টুড এগেইনস্ট করাপশন। করাপশন দেখো এখানে কিন্তু আমরা স্ট্যান্ড ব্যবহার করিনি, স্টুড ব্যবহার করছি V2, তাহলে কি ইট ইজ হাই টাইমের পরে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। অথবা তুমি আরও মানে অন্য কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে উই টুক স্ট্রিক্ট অ্যাকশন, হ্যাঁ উই টুক স্ট্রিক্ট অ্যাকশন এগেইনস্ট করাপশন, এটাও লিখতে পারি আমরা কিন্তু, ঠিক আছে। তোমাদের ক্লাসে কি ঘুম পাচ্ছে নাকি একটু ইসে জানাও, কমেন্টে জানাও দেখি আমি, হ্যাঁ ক্লাসে ঘুম পাচ্ছে নাকি, অনেক হয়তো টায়ার্ড ফিল করতে পারে। ক্লাসটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ সবাই কাইন্ডলি জানাও। একজন বলছে স্যার একটু চায়ের ব্যবস্থা করলে ভালো হয় বদরুজ্জামান, চা তো আসলে সুযোগ থাকলে দিতাম তোমাকে, হ্যাঁ ঠিক আছে দেখা হলে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা খেয়াল করো, সি নাম্বার, আব্দুল ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট, আব্দুল একজন এইচএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড লেস্ট। দেখো এখানে লেস্ট দেওয়ার অর্থ হচ্ছে যে লেস্টের কিন্তু একটা স্পেশাল ইউজ আছে, সেটা কি, যদি কোনো সেন্টেন্সে লেস্ট থাকে তাহলে লেস্টের পরে শুড বসে আর শুডের পরে V1 বসে, ঠিক আছে। তাহলে খেয়াল করো লেস্টের ব্যবহারটা কি, যে লেস্টের পরে শুডের পরে V1। তো এখানে এই লেস্টটা ব্যবহার করা হয়েছে কেন, যে তুমি আসলে এই নিয়মটা জানো কিনা তারা এটাই দেখতে চাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, যে আব্দুল ইজান এইচএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড লেস্ট কি হি শুড, তাই তো, হি শুড গেট এ প্লাস, তাই তো। অথবা আরও অনেকভাবে তুমি বলতে পারো, মূল বিষয়টা হচ্ছে যে এখানে লেস্ট থাকলে কি হবে, শুড হবে, আর শুডের পরে কি হবে, V1, এটা মনে রাখবা। ডি নাম্বার, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই ড্যাশ দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন। এখন দেখো এই পুরো সেন্টেন্স পড়ে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে প্রথম অংশে কী চাওয়া আছে, যে অনেকগুলো কারণ আছে যে কারণে যেজন আমাদেরকে কি ইংরেজি, দেখো তোর সেন্টেন্সটা সবাই ডি নাম্বার, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই ড্যাশ দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন। আচ্ছা দেখো তো এখানে ডি নাম্বারে কী হতে পারে, ডি নাম্বারে এখানে হতে পারে যে অনেকগুলো কারণ আছে যে কারণে আমাদের ছাত্রছাত্রীরা ইংরেজিতে ফেল করে, তাই তো। যেমন দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই স্টুডেন্টস ফেইল ইন ইংলিশ, অনেকগুলো কারণ আছে যে কারণে মানে ছাত্রছাত্রীরা ইংরেজিতে ফেল করে। দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন, মানে ইংরেজি যে একটা বিদেশি ভাষা এটাই হচ্ছে প্রধান কারণ। তো এটা আরও অনেকভাবে তোমরা করতে পারো, এটা কোনো সমস্যা নেই, মিনিংফুল হলে হলো। আচ্ছা ই নাম্বার দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে ওড়ে, আই উইশ। এখানে দেখো উইশের কিন্তু একটা স্পেশাল ব্যবহার আছে, তোমরা রাইট ফর্ম ভার্বে এটা পড়েছো যে উইশের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। উইশের পরে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ মানে পাখিরা আকাশে ওড়ে, তাহলে আমার ইচ্ছা হয় কি, যে আমি যদি পাখি হতাম, আমি যদি একটা পাখি হতাম, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমার ইচ্ছা হয় আমি যদি একটি পাখি হতাম, ঠিক আছে। এরপরে দেখো এফ নাম্বারে, নো সুনার হ্যাড উই রিচ দেয়ার দেন। তো তোমরা জানো যে এই
নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সে দেনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই না? তাহলে কী হবে? নো সুনার, তোমার মনে রাখবো যে দেনের পরে নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সে দেনের পরে কী হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। নো সুনার হ্যাড উই রিচড দেয়ার দেন আনলেস উই ওয়েন্ট দেয়ার আর্লিয়ার উই উড মিস দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, তাই তো? তাহলে কি নো সুনার, দেখো পরের অংশ কি বলা আছে যে আমরা যদি সেখানে আরও আগে না যেতাম তাহলে মানে প্রোগ্রামের শুরুটা মিস করতাম। তার মানে বোঝাচ্ছে যে আমরা যেতে না যেতেই প্রোগ্রামটা শুরু হলো, তাই তো? তাহলে কি হতে পারে? নো সুনার হ্যাড উই রিচ দেয়ার দেন দ্য প্রোগ্রাম বিগ্যান। এখানে মনে রাখবো যে দেনের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আবার বলছি যে নো সুনার হ্যাড অথবা স্ক্যার্সলি হোয়েন অথবা হার্ডলি হোয়েন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে দেনের পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা হ্যাঁ, তুমি নসিন তাবাসুম নীতি যেটা বলছে দ্য ফাংশন স্টার্টেড, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে জি নাম্বার দেখো, ইট ইজ নট গুড ড্যাশ এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, তাই তো? তাহলে ইট ইজ নট গুড, এটা ভালো না। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এখানে বলা আছে পরের অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি বলা আছে? যে একজন মানুষ চেনা যায় তার মানে সে যাদের সাথে মেলামেশা করে তাদেরকে দেখে। তার মানে প্রথম অংশে কি বোঝাচ্ছে? প্রথম অংশে বোঝাচ্ছে যে খারাপ মানুষের সাথে মেশা উচিত না। তাহলে ইট ইজ নট গুড টু মিক্স উইথ ব্যাড পিপুল, তাই তো? ইট ইজ নট গুড টু মিক্স উইথ ব্যাড পিপুল, মানে খারাপ মানুষের সাথে মেশা ভালো না। মানে পরের অংশ দেখে আমরা বুঝতে পারছি যে এখানে এটাই বলতে চাচ্ছে। অথবা হ্যাঁ, তুমি যে মোহাম্মদ রিফাত যেটা বলছো যে টু কিপ ব্যাড কোম্পানি, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ইজ নট গুড টু কিপ ব্যাড কোম্পানি, হ্যাঁ এটাও হয়, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, 8 নাম্বার বলা হচ্ছে দুলাল শেখ ইজ এ কোয়াক মানে কি? হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ ইফ, সে এমনভাবে আচরণ করে, ওই যে অ্যাজ ইফের পরে কিন্তু কোন টেন্স হয়? অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনিট হয়। সে এমনভাবে আচরণ করে যেন সে মানে সব জানে, এটা হতে পারে। আবার এমন হতে পারে যে সে মানে একজন এমবিবিএস ডক্টর হয়ে গেছে, এটাও হতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে দিতে পারি হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মানে সে এমন আচরণ করে সে সব কিছুই জানে। তো এখানে ফোকাল পয়েন্ট হচ্ছে যে অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বদরুজ্জামান নাইম লিখছে যে হি ওয়ার এ এমবিবিএস ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আই নাম্বার, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুবই ঠান্ডা। ইউ হ্যাড বেটার, তো দেখো প্রথম অংশে কি বলা হচ্ছে? বাইরে খুবই ঠান্ডা, ইউ হ্যাড বেটার, তোমার উচিত। তাহলে বাইরে ঠান্ডা, তাহলে তোমার কি বাইরে থাকা উচিত না ঘরে থাকা উচিত? নিশ্চয়ই তোমার ঘরে থাকা উচিত। আর তোমরা জানো যে এখানে হ্যাড বেটার এটা কিন্তু একটা মডাল ভার্ব। হ্যাড বেটারের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কি হবে? যে ইউ হ্যাড বেটার স্টে হোম, অর্থাৎ তোমার বাড়িতে থাকা উচিত। এভাবে আমরা কিন্তু মানে সেন্টেন্সের মিনিং করে কিন্তু মানে কনটেক্সট অনুযায়ী যে কোনো আনসার করতে পারি খুব সহজেই। এই জন্য এটা খুব বেশি কঠিন কিন্তু তা না। আমার কাছে মনে হচ্ছে তোমরা ম্যাক্সিমাম যদি চেষ্টা করো, মানে তোমরা যদি একটু সিনসিয়ার হও আর এ পর্যন্ত যা কিছু পড়েছো একটু যদি রিভাইজ দাও এই 2 দিনে যে সময়টা আছে, A+ পাওয়াটা একেবারে পানির মতো সহজ, ঠিক আছে? আমি মন থেকে দোয়া করছি এবং আমি আশা করি যে তোমরা সবাই ইনশাল্লাহ A+ পাবা, ঠিক আছে? এবং তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা ইনশাল্লাহ। এখানে তুমি খেয়াল করো যে নাম্বারে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশবকাল ছিল আনন্দ এবং সুখে মানে মানে আনন্দ এবং হাসি খুশিতে পরিপূর্ণ। উইদাউট উড দ্যাট, হ্যাঁ এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে নাম্বারে কিন্তু আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি, দেখো যে ইফ আই ওয়ার এ চাইল্ড, ইফ আই ওয়ার এ চাইল্ড, তাই তো? ইফ আই ওয়ার এ চাইল্ড, এটার অর্থ কি? যে আমি যদি একটা শিশু হতাম।
এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, তো আমরা যদি এই যে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভে রূপ দিই তাহলে কি করতে পারি, এটা উড দ্যাট দিয়ে ব্যবহার করবো। কীরকম, যে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, অর্থাৎ আমি যদি একটি শিশু হতাম। তাহলে এই যে ইফ যুক্ত এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যখন অ্যাসার্টিভ করব, সেটা কিন্তু এই উড দ্যাট দিয়ে আমরা কি করতে পারি, অ্যাসার্টিভ করতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল করো, যে কোনো সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে এরপরে কুড বসবে, এবং কুডের পরে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি, খেয়াল করো, কোনো সেন্টেন্স যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে উডের পরে মানে তাহলে এরপরে কী হবে, কুড হবে, আর কুডের পরে কি হবে, V1 হবে। এবং এখানে কিন্তু তারা উড দ্যাটটা দিয়েছে কেন, যে তুমি আসলে এর নিয়মটা জানো কি না, এটার জন্যই তারা এখানে এটা দিয়েছে। তাহলে কি হতে পারে, যে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব ছিল আনন্দে পরিপূর্ণ। উড দ্যাট, আমি যদি আবার একটা শিশু হতে পারতাম, আমি যদি আবার শিশু হতে পারতাম নাকি, অথবা আমি যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম, তাই না? তাহলে এখানে আমরা দুটি হতে পারে। তাহলে কি হতে পারে, যে উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই কম্পিটিটিং সেন্টেন্স বুঝতে পারছো। আশা করছি এখান থেকে কমন থাকবে আমি যেগুলো আলোচনা করলাম। ঠিক আছে, শেষ পর্যন্ত কিন্তু ক্লাসগুলো করা লাগবে। আমরা ঠিক 9টা পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করব, এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ যেগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কাজে লাগবে, এবং আশা করছি প্যারাগ্রাফগুলো তোমরা কমন পাবা। ঠিক আছে, এগুলো শেষের দিকে দেবো, এরপরে অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করবা। আচ্ছা, এবার দেখো, আমার মনে হয় আরেকটু স্পিডি করতে হবে, নাহলে ক্লাসটা শেষ করা কষ্ট হয়ে যাবে। খুব বেশি ক্লাসটা লেন্দি করা যাবে না। ঠিক আছে, দেখো এখানে রাইট ফর্ম অফ ভার্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু তোমাদের 14টা প্রশ্ন থাকবে, এবং 14টা প্রশ্নের জন্য 7 মার্ক, অর্থাৎ একটাই কিন্তু 0.5 করে, হাফ মার্ক করে। ঠিক আছে, আমি অত ডিটেলস আলোচনা করতে পারছি না, হ্যাঁ, সময় স্বল্পতার কারণে। জাস্ট তোমাদেরকে কিছু হিন্টস দিয়ে যাচ্ছি, কারণ তোমরা অলরেডি কিন্তু রুলসগুলো জানো, আমি একটু বললে তোমরা বুঝতে পারবা। দেখো আমরা মানে এই রাইট ফর্ম অফ ভার্বটা মনে হয় ক্লাস 8, 9, 10, হ্যাঁ, তারপর ইন্টারমিডিয়েট সব জায়গায় পড়ছি, এবং অনেকে তোমরা ম্যাক্সিমাম যেটা গ্রামার বলতে রাইট ফর্ম অফ ভার্বটাই আমরা বুঝি, যে খুব কমন একটা গ্রামার টপিক, এই জন্য এখানে তোমরা ম্যাক্সিমাম রুলসগুলোই কিন্তু জানো। তো দেখো তোমাদের কি বলে, পরীক্ষায় কিন্তু প্যাসেজ আকারে থাকবে, কনটেক্সট অনুযায়ী ব্যবহার করা লাগবে, অ্যাজ পার কনটেক্সট। হ্যাঁ, তো আমি এখানে প্যাসেজটা তুলে দিইনি, আমি জাস্ট তোমাদের কয়েকটা নিয়ম একটু ফোকাস করার জন্য, দেখানোর জন্য, শেখানোর জন্য এইভাবে মানে বুলেট পয়েন্ট আকারে দিয়েছি, সেন্টেন্স আকারে। খেয়াল করো, যেমন আই উইশ। আচ্ছা, উইশের পরে খেয়াল করো, উইশের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কী হবে, আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য লটারি। ঠিক আছে, অথবা আই উইশ আই কুড, তাই তো, মাইশা, ফারজানা, তাসনিম। হ্যাঁ, তাহলে খেয়াল করো, উইশের পরে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট, এটা মনে রাখবা। 2 নম্বর ইট ইজ টাইম, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইট ইজ টাইম এর পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কি ইট ইজ টাইম ইউ চেঞ্জড হবে, ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট, মানে তুমি তোমার খারাপ অভ্যাস পরিবর্তন করার এটাই সর্বোত্তম সময়। ঠিক আছে, যেমন ইট ইজ টাইম ইউ ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম ইউ ওয়েন্ট স্কুল, তাহলে ইট ইজ টাইমের পরে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। 3 নম্বর হি স্পিক্স অ্যাজ ইফ, এই দেখো অ্যাজ ইফের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কি হবে, এখানে ওয়ার হবে। এবং এখানে একটা বিষয় মনে রাখবা, তুমি হয়তো চিন্তা করতে পারো যে হির পরে তো ওয়াজ হয়, তো এখানে হির পরে কেন ওয়ার হইল। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে তাহলে কিন্তু হির পরে আর ওয়াজ হয় না, কি হয়, ওয়ার হয়, কারণ এটা একটা ইমপ্রোবেবল পাস্ট, অবাস্তব একটা অতীত। তাহলে হির পরে কিন্তু এরকম ক্ষেত্রে অ্যাজ ইফ অ্যাজ দো তারপর উইশ এগুলো থাকলে কিন্তু হির পরে ওয়াজ হয় না, কি হয়, ওয়ার হয়, এটা মনে রাখবা। আচ্ছা, 4 নম্বর দ্য ম্যান স্পিক্স অ্যাজ দো, এই দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে কি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে কি হবে, হি ওয়ার এ লেডার, বি ভার্ব হবে একটা, তাই তো, আমরা জানি যে বি ভার্ব কি, এম ইজ আর ওয়াজ ওয়ার। 5 নম্বর ম্যানি এ বয়,
তোমরা একটা বিষয় মনে রাখবা যে ম্যানি এর পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে সিঙ্গুলার ভার্ব কি, ভার্বের সাথে এস হবে, রুইন্স হবে। আমি আবার বলছি, ম্যানি এর পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব কাকে বলে, যে ভার্বের সাথে এস যুক্ত হয়, এটা হলো সিঙ্গুলার ভার্ব। আরও অনেক সিঙ্গুলার ভার্ব আছে, যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ঠিক আছে। তাহলে ম্যানি এর পরে কি, সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। 6 নাম্বার, নাইদার অফ দ্য টু বয়েজ। তোমরা খেয়াল করো, নাইদার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে কি হবে, এখানে ইজ হবে। নাইদার যদি সাবজেক্ট হয় ভার্ব কি হবে, সিঙ্গুলার। আইদার, নাইদার, এভরি, ঠিক আছে। এরপরে ইস, এগুলো যদি সাবজেক্ট হয় ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। 7 নাম্বার, হোয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। সে যখন বাগানে হাঁটছিল একটা সাপ তাকে কামড় দিল বা দংশন করলো। তো এখানে হোয়াইলের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি হবে, ওয়াকিং হবে। খেয়াল করো, তাহলে হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব পাই আমরা অবশ্যই আইএনজি যোগ করব। আমি আবার বলছি যে হোয়াইলের পরে যদি সরাসরি কোনো ভার্ব পাই আমরা কি করব, অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করব। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। এরপরে 8 নাম্বার খেয়াল করো, 20 মাইলস। দেখো এখানে কিন্তু 20 মাইলস, তুমি হয়তো ভাবতে পারো 20 মাইলস তো অনেক, তাহলে আর হবে না, এখানে ইজ হবে, কারণ এটা একটা সমষ্টি বোঝাচ্ছে, এটা একটা সমষ্টি প্রকাশ করে, অ্যাজ এ কালেকটিভ বোঝাচ্ছে। তাহলে কি হবে, 20 মাইলস ইজ নট এ গ্রেট ডিস্টেন্স নাও ইট ইজ। এখনকার দিনে 20 মাইল খুব বেশি কিন্তু দূরত্ব না। 9 নাম্বার, হি সেইড দ্যাট, সে বললো, এটা কিন্তু ন্যারেশন, হ্যাঁ। তো হি সেইড এটা প্রিন্সিপাল ক্লজ, যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে, দ্যাট হি ড্যাশ হোম দ্য নেক্সট ডে। দেখো এই যে নেক্সট ডে, এটা কিন্তু একটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাই না। যেহেতু ভবিষ্যৎ প্রকাশ করছে, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু ওয়েন দিতে পারবো না, কি দেবো, উড গো দিব, উড গো। কারণ কি, ভবিষ্যৎ যেহেতু প্রকাশ করছে, দ্য নেক্সট ডে, যেহেতু এটা দ্য নেক্সট ডে আসছে কিসের পরিবর্তে, টুমোরোর পরিবর্তে, এর জন্য আমরা অবশ্যই কিন্তু এখানে উড দেবো। উড না দিলে কিন্তু ভুল হবে। তুমি যদি এখানে কুড দাও অথবা ওয়েন্ট দাও তাহলে ভুল হবে কিন্তু। 10 নাম্বার, দ্য ডক্টর ড্যাশ বিফোর দ্য পেশেন্ট কেম। হ্যাঁ, তোমরা তো এটা জানোই যে রোগীটি আসার পূর্বেই ডক্টর মারা, সরি, হ্যাঁ, দ্য ডক্টর কেম বিফোর দ্য পেশেন্ট কেম, মানে রোগী আসার পূর্বেই ডক্টর এসেছিল। তাহলে তোমরা জানো যে বিফোরের আগে কোন টেন্স হয়, বিফোরের আগে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কি হবে, দ্য ডক্টর হ্যাড কাম হবে, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট কেম। আচ্ছা, 11 নাম্বার, দ্য ডক্টর কেম আফটার। তোমরা মনে রাখবা যে আফটারের পরে কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট। তাহলে কি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড ডাইড। তাহলে আমরা এটা কি বুঝলাম, যে লাস্টের দুইটা সেন্টেন্স থেকে বুঝলাম যে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় বিফোরের পূর্বে, আফটারের পরে। আমি আবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় কোথায়, বিফোরের আগে, আফটারের পরে। দেখো 12 নাম্বার, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে ইংলিশ কিন্তু একটা বস্তু, অর্থাৎ এটা কিন্তু একটা, মানে কোনো বস্তু যদি সাবজেক্ট হয়, অর্থাৎ অবজেক্ট যদি সাবজেক্ট হয় তখন সেটা কিন্তু প্যাসিভ ভয়েস হয়। তাহলে প্যাসিভ ভয়েসের নিয়ম কি, বি প্লাস V3। তাহলে এখানে কিন্তু ইজ স্পোকেন হবে, অর্থাৎ এখানে প্যাসিভ হবে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংরেজি সারা পৃথিবীতে বলা হয়। এরপরে 13 নাম্বার, দেখো হি হ্যাজ ড্যাশ ফ্রম দ্য এক্সামিনেশন হল। দেখো মানে পরীক্ষার হল থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে বহিষ্কার করা হয়েছে তার মানে কিন্তু সে নিজে বহিষ্কার করেনি, তাকে করা হয়েছে, তাহলে এটা প্যাসিভ হবে। কিন্তু কি হবে, প্যাসিভ। তাহলে প্যাসিভের নিয়ম কি, তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করো তাহলে তো সেখানে কিন্তু বিন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে, তাহলে হি হ্যাজ বিন এক্সপেলড, হি হ্যাজ বিন এক্সপেলড। কারণ কি, যেহেতু প্যাসিভ এই জন্য অবশ্যই আমাদের বিন ব্যবহার করা লাগবে। এরপরে 14 নাম্বার, ক্রিকেট ড্যাশ। দেখো এই 14 নাম্বার কিন্তু তোমাদের এই 12 নাম্বারের মতোই, যেহেতু ক্রিকেট সারা পৃথিবীতে খেলা হয়, এটা কিন্তু নিজে খেলে না, অন্যের দ্বারা খেলা হয়। এই জন্য এখানে কী হবে, ক্রিকেট ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ক্রিকেট খেলা হয় সারা পৃথিবীতে, ঠিক আছে। এরপরে দেখো 15 নাম্বার, আই নিউ দ্যাট হি ড্যাশ টু মি ফর হিজ পার্সোনাল পারপাস। আমি জানতাম যে, দেখো
আমি জানতাম যে সে আসবে, মানে সে আমার কাছে তার ব্যক্তিগত উদ্দেশ্যে আসবে না। এটার অর্থ হচ্ছে আমি জানতাম যে সে তার ব্যক্তিগত উদ্দেশ্যে আমার এখানে আসবে না। তাহলে এখানে আসবে না, তাহলে ভবিষ্যৎ প্রকাশ করছে, তাহলে কী হবে? উড নট কাম। তাহলে আই নিউ দ্যাট হি উড নট কাম টু মি ফর হিজ পার্সোনাল পারপাস। আচ্ছা, এরপরে দেখো 60 নাম্বার, দেখো এ নাম্বার অফ স্টুডেন্টস। দেখো এ নাম্বার অফের পরে কি হয়? প্লুরাল নাম্বার নাউন হয়, সরি প্লুরাল ভার্ব। তাহলে এখানে কি হবে? আর হবে। আমি আবার বলছি যে এ নাম্বার অফের পরে প্লুরাল ভার্ব, কিন্তু দা নাম্বার অফের পরে সিঙ্গুলার ভার্ব। তাহলে এ নাম্বার অফের পরে প্লুরাল ভার্ব আর, কিন্তু এখানে কিন্তু 70 নাম্বারে দা নাম্বার অফ ডেজ, তাহলে এখানে কিন্তু ইজ হবে। তাহলে মনে রাখবা, এ নাম্বার অফের পরে প্লুরাল ভার্ব আর দা নাম্বার অফের পরে সিঙ্গুলার ভার্ব। এরপরে 18 নাম্বার, নো সুনার হ্যাড দ্য বেল। আচ্ছা, নো সুনারের পরে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। যেহেতু নো সুনারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে নো সুনার হ্যাড দ্য বেল কি? রিং এর পাস্ট পার্টিসিপল হবে রিং, র্যাং, রাং। নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য টিচার। দেন এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেন দ্য টিচার ইন্টার্ড, এটা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ V2 হবে। এরপরে 19 নাম্বার খেয়াল করো, স্ক্যারসলি হ্যাড। শোনো, এই যে নো সুনারের নিয়ম, স্ক্যারসলির নিয়ম একই, কিন্তু নো সুনারের যে রুলস, স্ক্যারসলির একই রুল, আবার হার্ডলিরও একই রুল। তাহলে স্ক্যারসলি হ্যাড হি অ্যারাইভড অ্যাট দ্য বাস স্ট্যান্ড হোয়েন দ্য বাস কী হবে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে লেফট হবে। আচ্ছা, বিজনেস লেটার্স। শোনো, এখানে বিজনেস লেটার্স এটা দেওয়া হয়েছে মূলত ধোকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য। কেন বিজনেস লেটার্স? আমরা ভাবছি আসলে এটা অনেকগুলো ব্যবসায়িক সিটি না। এই যে দেখো ইনভার্টেড কমা দেওয়া আছে, খেয়াল করছো? এই যে কমা, এটাই বলে দিচ্ছে যে এটা আসলে মানে চিঠি বোঝাচ্ছেন, এটা একটা বইয়ের নাম। এই যে শেষের দিকে দেখো বলাই আছে এটা একটা বই। তাহলে যেহেতু একটা বই প্রকাশ করছে, একটা বইয়ের নাম বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ কী হবে? ইজ হবে। বিজনেস লেটার্স ইজ এ ফাইন বুক। তো রাইট ফর্ম অফ ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো আমি চেষ্টা করছি দেখানোর জন্য। আশা করছি তোমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে? তো আমরা একটু পরের সেগমেন্টে যাই, ন্যারেটিভ স্টাইল, ডিরেক্ট টু ইনডিরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা। তো ন্যারেশনের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, এখানে কিন্তু তোমাদের 7টা প্রশ্ন দেওয়া থাকবে, মানে এখানে 7 মার্ক থাকবে ন্যারেশনে। তো একটা বিষয় দেখো, আমি কিন্তু এখানে সেন্টেন্স আকারে দিয়েছি, কিন্তু তোমাদের কিন্তু সেন্টেন্স আকারে থাকবে না। সেখানে তোমাদেরকে সেখানে কিন্তু প্যাসেজ ন্যারেশন থাকবে, অথবা ভাইস ভার্সা, অর্থাৎ মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা লাগবে, অথবা ইনডিরেক্ট দেওয়া থাকবে ডিরেক্ট করা লাগবে। এরকম ন্যারেশনের ক্ষেত্রে মানে মূলত তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডিরেক্ট দেওয়া থাকে, ইনডিরেক্ট করা লাগে, ঠিক আছে? ইনডিরেক্ট থেকে ডিরেক্ট খুব বেশি আসে না। এজন্য মূলত তোমরা ন্যারেশন যাই পারো, এটা যদি একটু প্র্যাকটিস করো তোমাদের গাইড বই থেকে, অথবা যে কোনো জায়গা থেকে, যে কোনো সোর্স থেকে, দেখবা যে এটা খুব ইজিলি তোমরা ক্যারি করতে পারবা। মানে 7 না পেলেও অন্ততপক্ষে 6 পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে এবং ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন লেখার দরকার নেই, তোমরা সরাসরি আনসার লিখবা, ঠিক আছে? ইনডিরেক্ট ন্যারেশনে কী হবে এটা, এবং এটা এখানে খুব মানে 7 না হলে 6 পাওয়া সম্ভব, যদি একটু ঠান্ডা মাথায় তোমরা আনসার করতে পারো। তো এখানে মূলত যেগুলো ঝামেলা হয়, খেয়াল করো, যে সেন্টেন্সগুলো একটু ঝামেলা হয়, আমি সেগুলো এখানে একটু দেখানোর চেষ্টা করছি, খেয়াল করো। যেমন ফাদার সেইড টু হিজ সন আইস ফ্লোটস অন ওয়াটার। হ্যাঁ, তো এখানে আমি একটু তোমাদের এটা দেখাই। দেখো, ফাদার সেইড টু পরিবর্তে কী হয়? টোল্ড হয়, তাই তো? টেল্ড হিজ সন, তাই তো? দ্যাট। তো এখানে এটা কিন্তু একটা চিরন্তন সত্য, তাই না? তো এই চিরন্তন সত্য হলে কিন্তু টেন্সের পরিবর্তন হয় না, এই জন্য যা আছে তাই হবে। কী হবে? আইস ফ্লোটস অন ওয়াটার, যেটা আছে সেটাই। এখানে কিন্তু আইস ফ্লোটেড অন ওয়াটার হবে না কিন্তু, ঠিক আছে? যদিও এখানে রিপোর্টিং ভার্বে কিন্তু সেইড আছে, পাস্ট টেন্স আছে, কিন্তু তাহলে আমরা কি শিখলাম? যে চিরন্তন সত্য হলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এবার 2 নম্বরে দ্য টিচার সেইড। হ্যাঁ, দ্য টিচার সেইড। তো তোমরা এখানে একটা বিষয় মনে রাখবা, যে মাস্ট থাকলে কিন্তু মাস্টের পরিবর্তে কি হয়? হ্যাড টু হয়। মাস্টের পরিবর্তে কি হয়? হ্যাড টু হয়। তাহলে কি হবে?
দ্য টিচার টোল্ড দ্য বয় দ্যাট হি, আমি আর দ্য বয় রিপিট করলাম না, হি দিলাম, হি, তাহলে মাস্টের পরিবর্তে কী হবে, হ্যাড টু রিড দিস বুক, পুরোটা লিখলাম না, খেয়াল করো। তাহলে এখানে জাস্ট মনে রাখবো যে মাস্টের পরিবর্তে কী হয়, হ্যাড টু হয়। এরপরে দেখো দ্য ম্যান সেজ টু মি, এই যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নাম্বার এই সেজ টু। দেখো এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, আমি আবার বলছি যে সেজ টু কিন্তু প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আমি আবার বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সন এবং অ্যাডভার্ব পরিবর্তন হয়। এটা গুরুত্বপূর্ণ, আমি একটু এখানে দেখাই, খেয়াল করো। দ্য ম্যান সেজ টু অথবা টেলস মি, দ্য ম্যান টেলস মি দ্যাট হি ইজ নট, কাম থাকলে কি হয়, গো হয়, হি ইজ নট গোয়িং, আর হিয়ার থাকলে কি হয়, দেয়ার হয়। তো এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, আমি কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করিনি, যে আই এম নট কামিং হিয়ার, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু এখানে কি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসই রেখে দিছি, শুধু আয়ের পরিবর্তে হি ব্যবহার করছি, অর্থাৎ পার্সন পরিবর্তন করছি। আর এখানে কামের পরিবর্তে গো দিয়েছি, হিয়ারের পরিবর্তে দেয়ার, শুধুমাত্র অ্যাডভার্বের পরিবর্তন করছি, আর কোনো টেন্সের কিন্তু পরিবর্তন করা হয়নি। এরপর ফাদার সেইড টু হিজ সন আর ইউ রিডিং নাও, হ্যাঁ, মানে তার পিতা তার ছেলেকে জিজ্ঞেস করলো যে আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো। তো তোমরা জানো যে এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, আস্কড হয়, তাই না। তাহলে কি হতে পারে, ফাদার আস্কড হিজ সান, তাই তো। আর এখানে ইনভার্টেড কমা ওইটা কী হয়, মানে কমা ওইটা কী হয়, ইফ হয়, তাই তো। তাহলে ইফ হি ওয়াজ রিডিং, নাও থাকলে কি হয়, দেন হয়, খেয়াল করো, নাও থাকলে দেন হয়। আচ্ছা, 5 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। ফাদার সেইড টু মি ডু নট রান ইন দ্য সান, বাবা আমাকে জিজ্ঞেস করলেন, যে বাবা আমাকে কি বললেন, যে ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, তাই তো। তো এখানে আমরা খেয়াল করো, এটাকে দুইভাবে আমরা করতে পারি। আমি একটু এখানে লিখি, খেয়াল করো, যে ফাদার টোল্ড মি, অথবা আমরা এখানে ফাদার অর্ডার্ড মি দিতে পারি, ঠিক আছে, যেহেতু আদেশ করলেন। ফাদার অর্ডার্ড মি নট টু রান ইন দ্য সান, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করো, যে আমরা যদি এখানে অর্ডারের জায়গা যদি ফরবিড ব্যবহার করি, ফরবেড মানে নিষেধ করা, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে আর নট দেওয়া লাগবে না। তাহলে কি, ফাদার ফরবেড মি টু রান ইন দ্য সান, তাহলে এটাকে আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা অর্ডার ব্যবহার করি তাহলে কিন্তু নট দেওয়া লাগবে পরে, যে ফাদার অর্ডার্ড মি টু নট টু রান ইন দ্য সান। আর যদি আমরা অর্ডার ব্যবহার না করি, ফরবেড ব্যবহার করি, ফরবেড মানে কি, নিষেধ করা, তাই না, তাহলে কিন্তু আমরা পরে আর টু নট দেওয়া লাগবে না, কারণ ফরবেড দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যায়, তাই না। তো আমরা আসলে এখানে আমি মনে হয় এই টপিকগুলো যদি লাইন বাই লাইন সবগুলো বোঝাতে যায় আরও অনেক সময় চলে যাবে, যেহেতু তোমাদের এক্সাম। আমি জাস্ট তোমাদের একটু দেখাই দেবো প্রত্যেকটা কীভাবে আনসার করলে ভালো মার্ক ক্যারি করা হয়, ঠিক আছে। মানে সাবজেক্টিভ ডিটেলসে আমি আর যেতে চাচ্ছি না। দেখো, তাহলে ন্যারেশনে আমরা কিন্তু এভাবে আনসার করলে খুব সহজেই, মানে 7 না হলে অন্ততপক্ষে 6 পেতে পারি, ঠিক আছে। এরপরে আরও কিছু আছে, এগুলো আমি আসলে এগুলো এখন দেখাতে চাচ্ছি না সময়ের অভাবে, ঠিক আছে। আমি জাস্ট একটু বলে দিই কীভাবে আনসার করতে হয়। দেখো 6 নাম্বারে বলা আছে ইউজ অফ মডিফায়ার্স, তাই তো। এই মডিফায়ারে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 10টা প্রশ্নে 5 মার্ক, এক একটা পয়েন্ট, 10টা প্রশ্নে 5 মার্ক, এক একটায় 0.50 করে মার্ক। তো এখানে তো মডিফায়ারের একটা সুবিধা কি জানো, এখানে কিন্তু তুমি মানে একাধিক মডিফায়ার ব্যবহার করতে পারো, মানে তোমার যে কোনো একটা ব্যবহার করলে হবে। যেমন তুমি দেয়ারফর ব্যবহার করতে পারো, সো ব্যবহার করতে পারো,
হ্যাঁ, সিন্স ব্যবহার করতে পারে, যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই জন্য এখানে মডিফায়ারে কিন্তু মানে 5 পাওয়াটা খুব সহজ। তো তবে প্রথমত তোমাকে কি করতে হবে, পুরো প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে মানে এখানে কোনটা ব্যবহার করলে মিনিংফুল হয়, যে কোথায় অ্যান্ড ব্যবহার করতে হবে, কোথায় বাট ব্যবহার করতে হবে, কোথায় হু ব্যবহার করতে হবে, ঠিক আছে, কোথায় অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে হবে। তো এগুলো তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো। তো আমরা কি করব যে মানে একটা জায়গায় একাধিক মডিফায়ার হতে পারে এবং সেখান থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করলেই হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে আমরা শুধু আনসারটা লিখবো, পুরো সেন্টেন্সটা কখনোই লিখতে যাব না, তাতে সময় নষ্ট হবে। এরপরে 6 নম্বরে হ্যাঁ আরও কিছু প্র্যাকটিস দেওয়া আছে, খেয়াল করো। 7 নম্বরে দেখো সেন্টেন্স কানেক্টর, তাই তো। তো সেন্টেন্স সরি আমি আগের অংশে সম্ভবত মডিফায়ারের ভিতরে তোমাদের কিছু অ্যান্ড বাট এগুলো বলেছিলাম। এগুলো মডিফায়ার তো ওইগুলো না, মডিফায়ারগুলো তোমার যেমন প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আছে, তাই না, এগুলো খেয়াল করো। তাহলে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি, যেগুলো কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে, তাই না। আর পোস্ট মডিফাই কি, পোস্ট মডিফাই হচ্ছে পরে বসে মডিফাই করে। তাহলে মনে রাখবা যে প্রি মডিফাই হচ্ছে পূর্বে বসে, আর পোস্ট মডিফাই কি পরে বসে, ঠিক আছে। আচ্ছা, এবার এখন বিষয়টা হচ্ছে যে প্রি মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু তোমাকে এই নির্দেশনাগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে, যে প্রি মডিফাই দ্য নাউন। এবং এখানে মানে যদিও অনেকের কাছে এটা কঠিন মনে হয়, তবে এটা মানে খুবই সহজ একটা টপিক। কেন জানো, হাতে গোনা কয়েকটা আছে যেগুলো আমরা যদি একটু বুঝে পড়তে পারি তাহলে খুব সহজে আনসার করতে পারি। যেমন ধরো ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কোনটা, ভ্যারি। হ্যাঁ, দেখবা যে ইন্টেন্সিফায়ার ভ্যারি দিয়ে একটা তুমি অবশ্যই কমন পাবা, এটা তোমার ধরো তুমি একটা তোমার হয়ে গেল। এরপরে যেমন প্রি মডিফায়ার, প্রি মডিফায়ারে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। আবার অনেক সময় আসে কি নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন হি ইজ এ ভিলেজ ডক্টর, এখানে ভিলেজ কিন্তু মূলত একটা নাউন, এখানে কি হচ্ছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। শি ইজ এ স্কুল গার্ল, এখানে স্কুল কিন্তু মূলত নাউন এবং এটা গার্লের আগে বসছে, এই জন্য অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এই যে কিছু টার্ম আছে, যেমন খেয়াল করো মডিফায়ারের ভিতরে যেমন আছে তোমার কি আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে, তাই না। তারপর তোমার ডেমনস্ট্রেটিভ যেমন আছে, দিস দ্যাট দুস। এরপরে তোমার আছে তোমার মানে তোমরা এগুলো অলরেডি জানো এগুলো। তো একটু নির্দেশনাগুলো পড়ে আনসার করলে কিন্তু খুব সহজ। এবং অনেক সময় আমি এটাও খেয়াল করছি যে নির্দেশনা যদি নাও পড়ে কেউ, শুধুমাত্র প্যাসেজটাই যদি পড়ে যায়, তাহলে ওই প্যাসেজ পড়ে সে বুঝতে পারবে এখানে কোন ওয়ার্ড দিলে আনসার হবে। আমি আমার এক ছাত্রকে এরকম দেখছি যে ও নির্দেশনা না দিলেও মানে পূরণ করছে এবং দেখি যে ওই নির্দেশনায় যা চেয়েছে এবং ওটা ওখানে সেটাই বসছে, ঠিক আছে। আচ্ছা, মডিফায়ারের বিষয়টা বললাম। এবার কানেক্টর, কানেক্টর যেটাই মানে আগেই বলছি তোমাদেরকে যে একাধিক কানেক্টর একটা জায়গায় হতে পারে, যেটা তোমার যে কোনো একটা ব্যবহার করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরে দেখো ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। হ্যাঁ, এখানে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তুমি যেমন প্রথমত প্যাসেজটা পড়বা, কারণ কি প্যাসেজটা পড়া জরুরি এই জন্য যে প্যাসেজে তোমার একটা ওয়ার্ড কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার হয়, ঠিক আছে। যেমন রাইট, এই রাইট মানে কিন্তু সঠিক হতে পারে, রাইট মানে ডাইন হতে পারে, ঠিক আছে। আবার রাইট মানে অধিকার হয়। খেয়াল করো এই যে রাইট, এই একই ওয়ার্ডের মানে 3টা মিনিং হচ্ছে। তার মানে কি এই ওয়ার্ডগুলো প্যাসেজে কোন অর্থে আসছে এটা কিন্তু তোমাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে। তারপরে তোমাকে সিনোনিম নাকি অ্যান্টোনিমস আসছে এটা তোমাকে আনসার করতে হবে। তো আমি এখানে দেখো কয়টা দিয়েছি, 10টা দিয়েছি, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে 14টা থাকবে। আমি এখানে 10টা দিয়েছি, যদিও পরীক্ষা কিন্তু 14টা থাকবে। 14টা সিনোনিম অ্যান্টোনিম লেখা লাগবে, এখানে 7 মার্ক। তো এবং খুব বেশি কঠিন ওয়ার্ড যে তাও কিন্তু না। তোমরা যদি তোমাদের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করো দেখবা যে খুব বেশি কঠিন মানে ওয়ার্ড কিন্তু আসে নাই এখানে, অ্যাডমিশনের তুলনায় খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, দেখো তো এই 2 মিনিটের ভিতরে এ থেকে জেড পর্যন্ত যে নির্দেশনাগুলো দেওয়া আছে, যেমন সাকসেস, জব, গ্রেট, এর একটা করে সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে পারো কিনা একটু কমেন্টে জানাও তো। যেমন এ নাম্বার, হ্যাঁ, প্রথমে এ নাম্বার কি আছে, সাকসেস। সাকসেসের অ্যান্টোনিম কি হতে পারে, সাকসেসের অ্যান্টোনিম যেমন এম এ রোফ লিখছে ফেইলিউর, গুড, এটা কি হতে পারে, ফেইলিউর। ফেইলিউর মানে ব্যর্থতা, আরও হতে পারে। আচ্ছা, বি নাম্বারে কি, জব। জবের সিনোনিম কি হতে পারে, জবের সিনোনিম হতে পারে ওয়ার্ক।
ওয়ার্ক মানে কি কাজ, তাই তো। জবের সিনোনিম ওয়ার্ক হতে পারে, আরও হয়তো অনেক ওয়ার্ড পাবা তোমরা। সি নাম্বারে গ্রেট। গ্রেটের অ্যান্টোনিম কি? গ্রেট মানে মহৎ, তাই তো। তাহলে মহতের অ্যান্টোনিম কি হতে পারে? বিপরীত। মহতের অ্যান্টোনিম হচ্ছে তোমার কমন হতে পারে। কমন মানে কি? খুবই সাধারণ অথবা গতানুগতিক, তাই না। এরপরে বিকজ। বিকজ মানে কি? কারণ। এই বিকজের সিনোনিম কি হতে পারে? এটা সিনোনিম হতে পারে তোমার সিন্স। সিন্স মানে কি? কারণ, অথবা অ্যাজ হতে পারে, ঠিক আছে। তাহলে বিকজের সিনোনিম সিন্স বা অ্যাজ হতে পারে। এরপর নো। নো মানে কি? জানা। আচ্ছা, নো এর একটা সিনোনিম তোমরা বলো তো, নো এর সিনোনিম বলো তো। নো, হ্যাঁ নো বলো তো। নো হতে পারে আন্ডারস্ট্যান্ড হতে পারে নাকি? আন্ডারস্ট্যান্ড, বোঝা বা জানা, ঠিক আছে। এরপর ফলো। ফলো, ফলো মানে কি? অনুসরণ করা। তাহলে এর বিপরীত কি হতে পারে? অ্যান্টোনিম। ফলো মানে হতে পারে অনুসরণ করা, যার বিপরীত হতে হবে তোমার ডিজঅবে হতে পারে। ডিজঅবে মানে কি? অমান্য করা, ঠিক আছে। ডিসরিগার্ড হতে পারে, অমান্য করা। এরপর রুল। রুল মানে হচ্ছে নিয়ম, নিয়ম বা কানুন, তাই তো। তাহলে রুলের সমার্থক কী হতে পারে? রুল হতে পারে ল হতে পারে, অথবা রেগুলেশন হতে পারে। রেগুলেশন মানে কি? নিয়ম, রেগুলেশন। এরপর এইচ নাম্বারে নেভার। নেভার মানে কখনোই না। তাহলে এর বিপরীত কী হতে পারে? এর বিপরীত হতে পারে এভার হতে পারে, তাই তো। অথবা অফেন হতে পারে। অফেন, অফেন মানে কি? প্রায়। এরপর আই নাম্বারে ভিক্টোরি। ভিক্টোরি মানে কি? বিজয় বা জয়। তাহলে এটার সমার্থক কী হতে পারে? ভিক্টোরি। এখানে তুমি উইন দিতে পারো, তাই না, উইন দিতে পারো। অথবা আরেকটা আছে ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে হচ্ছে বিজয়, ট্রায়াম্ফ। এরপরে যে নাম্বারে ডিজায়ারেবল। ডিজায়ারেবল মানে হচ্ছে প্রত্যাশিত। তাহলে আমরা এটার অ্যান্টোনিম কি দিতে পারি? আনডিজায়ারেবল দিতে পারি। অর্থাৎ এর আগে একটা আন প্রিফিক্স যুক্ত করতে পারি, আনডিজায়ারেবল, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলো খুব সহজেই আনসার করতে পারি, হ্যাঁ। এবং এক্ষেত্রে আনসার লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরো তুমি এখানে 8 নাম্বার, তাই তো। 8-এর ধরো এই সাকসেস। সাকসেস এর কি সিনোনিমস আছে, তাই তো। তাহলে সাকসেসের সিনোনিম কি? ফেইলিউর, তাই তো। এরকম দিয়ে ফেল দিতে পারো, ফেইলিউর। ব্র্যাকেটে লিখে দিলে সিনোনিম, তাহলে হয়ে গেল আনসারটা। তাহলে সাকসেস কী হবে? ফেইলিউর, ব্র্যাকেটে কি লিখলে? সিনোনিম। এভাবে করে কিন্তু সুন্দর করে আনসার, মানে তোমার লেখাটা হতে হবে। যদিও আমার নিজের লেখাই খুব বেশি ভালো না, বোর্ডে লেখাটা স্পষ্ট আসছে না, ভালো হচ্ছে না। তো তোমরা চেষ্টা করবো যে একটু লেখাটা স্পষ্ট করতে, ঠিক আছে, টু দ্য পয়েন্টে। বেশি কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করলে কিন্তু মার্কটা কম আসে। এবং 9 নম্বর যে তোমাদের গ্রামার পার্টের সর্বশেষ যে প্রশ্নটা আছে, 9 নম্বর কোশ্চেন, খেয়াল করো, পাংচুয়েশন, হ্যাঁ। এবং পাংচুয়েশন কিন্তু তোমাদের 14টা পাংচুয়েশন সঠিক করা লাগবে এখানে 0.50 করে, অর্থাৎ পাংচুয়েশনে তোমাদের জন্য থাকবে 7 মার্ক, হ্যাঁ। তো এই পাংচুয়েশন দেখো দুই টাইপে থাকতে পারে। টাইপ 1 হচ্ছে এটা তোমাদের ওই ন্যারেশন আকারে থাকতে পারে। তুমি যদি ন্যারেশন ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু এই পাংচুয়েশন তোমার অটোমেটিক হয়ে যাবে, অর্থাৎ এখানে সাথে 7 পাওয়া সম্ভব, ঠিক আছে। অথবা পাংচুয়েশন কিন্তু আরেকভাবে হতে পারে, সেটা কি? যে ডায়ালগ আকারে থাকতে পারে, হ্যাঁ। এই ডায়ালগটা পড়ে তোমার কোথায় পাংচুয়েশন মার্ক বসবে, অর্থাৎ কোথায় ফুল স্টপ হবে, কোথায় ড্যাশ হবে, কোথায় কোশ্চেন মার্ক হবে, কোথায় নোট অফ এক্সক্লেমেশন হবে, হ্যাঁ। খুব ইজিলি কিন্তু আমরা এটা দিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল গ্রামারের বিষয়টা। তো এটা তোমরা যেহেতু এতদিন পড়েছো এবং আমি যে ক্লাসে নির্দেশনাগুলো দিলাম এগুলো যদি তোমরা কাজে লাগাতে পারো, আশা করছি A+ পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। এখন পরীক্ষা হচ্ছে রবিবারে। তোমরা এই গ্রামার পয়েন্টগুলো বাসায় যেখান থেকে যে তোমার অথেন্টিক যে সোর্সগুলো আছে সেখানে প্র্যাকটিস করবা। বিগত কয়েক সালের কয়েকটা বোর্ড প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্রয়োজনে কয়েকটা ভালো ভালো কলেজের টেস্ট পেপারগুলো একটু দেখতে পারো, দেখবো যে ওখান থেকে কমন চলে আসছে, ঠিক আছে। এবং টেনশনে কিছু নেই, টেনশন করার কিছু নেই। ইংরেজি যে প্রশ্ন আগের তুলনায় অনেক সহজ প্রশ্ন হয়, হ্যাঁ। পরীক্ষা হলে যে দেখবা যে তুমি যে টেনশনটা করেছিলে একেবারেই টেনশন করার কিছুই নেই, একেবারে সব পানির মতো সহজ। এবং আমি একটু দেখো এই যে রাইটিং পার্টে তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখো, প্রয়োজনে তোমাদের এটা কাজে লাগবে। মানে চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো, যেমন তুমি খেয়াল করো ফর্মাল লেটার
রাইটিং মানে ফর্মাল লেটার আসতে পারে অথবা ইমেইল আসতে পারে। এখানে তোমাদের জন্য থাকবে 10 মার্ক। তো এখানে ইমেইলটা খুব কম আসে, ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশনটাই বেশি আসে। তো এই অ্যাপ্লিকেশনটা মূলত কার কাছে লেখা হয়? এটা হতে পারে টু দ্য প্রিন্সিপাল, হতে পারে মেয়র, হতে পারে চেয়ারম্যান অথবা কমিশনার, অথবা আরও কোনো অথরিটি কনসার্নের কাছে হতে পারে। ঠিক আছে? তো এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো যে এটা কয়েকটা বিষয় আমি এখানে ফাইন্ড আউট করছি। দেখো, এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এটা নিয়ে হতে পারে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিট ইন দ্য কলেজ হোস্টেল, রিলিফ ফর দ্য COVID-19 এফেক্টেড পিপুল, ফর সাম এক্সট্রা ক্লাসেস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব, কমন রুম ফ্যাসিলিটিস। ঠিক আছে? তো এইগুলো তোমরা তোমাদের কোনো গাইড বই অথবা যে কোনো জায়গা থেকে একটু অবশ্যই দেখে যাবা। কিন্তু পরীক্ষায় হলে যাওয়ার আগে এগুলো অবশ্যই তোমরা এই ফর্মাল লেটারগুলো অবশ্যই রিভাইজ করে যাবা। আশা করছি এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? এবার রাইটিং প্যারাগ্রাফ খেয়াল করো। এই প্যারাগ্রাফের আমরা জানি যে 2 প্রকারের প্যারাগ্রাফ আছে এবং 2টা প্যারাগ্রাফে এক একটাই 15 করে, 15 30 মার্ক। ঠিক আছে? তো প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখো বাই লিস্টিং বা ডেসক্রিপশন, অর্থাৎ এখানে বর্ণনামূলক প্যারাগ্রাফ যেটা আছে, এবং তোমাকে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে ইউ মাস্ট নট এক্সিড 200 ওয়ার্ডস। তুমি কিন্তু অবশ্যই 200 ওয়ার্ডের ভিতরেই প্যারাগ্রাফগুলো লিখবা। এখানে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ এবং আশার মতো, আশা করছি এখান থেকে তোমার কমন পাবো পরীক্ষায়, যে প্যারাগ্রাফগুলো আছে। দেখো 11 নাম্বার কোশ্চেনের জন্য যে লিস্টিং এবং ডেসক্রিপশন প্যারাগ্রাফের জন্য খেয়াল করো। এই লিস্টিং এবং ডেসক্রিপশন প্যারাগ্রাফের জন্য কি আছে? ডিফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, ট্রি প্লান্টেশন, ফিমেল এডুকেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দ্য হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ, দ্য ভিক্টরি ডে, অনলাইন এডুকেশন অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা, এগুলো একটু দেখে যাও। আশা করছি এখান থেকে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এরপরে 12 নাম্বার। দেখো 12 নাম্বার প্যারাগ্রাফেও কিন্তু 200 ওয়ার্ডসের ভিতরে লিখতে হবে এবং এটা 15 মার্কস। এটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখানো লাগবে এই প্যারাগ্রাফগুলোতে। যেমন সিটি লাইফ ভার্সাস রুরাল লাইফ, হ্যাঁ, এবং কজ অ্যান্ড ইফেক্ট থাকতে পারে এর ভিতরে। কজ অ্যান্ড ইফেক্ট কি? কারণ এবং ফলাফল ব্যাখ্যা করা লাগে এই প্যারাগ্রাফের ভিতরে। ঠিক আছে? যেমন এখানে কি প্যারাগ্রাফগুলো কি হতে পারে? দেখো, রোড অ্যাক্সিডেন্ট, ফেইলিওর ইন ইংলিশ, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন বা ইন্টারনেট, ড্রাগ অ্যাডিকশন, সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। এবং এই সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ কিন্তু মানে তোমাদের জন্য একটা হট টপিক। হ্যাঁ, এটা প্রায় আসে, প্রায় বোর্ডে প্রায় মানে ম্যাক্সিমাম সময় থেকে এটা চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রাইস হাইক, এরপরে ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং। তো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা রেকর্ড করে রাখো। এটা মানে এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তার মানে আমি 11 নাম্বার এবং 12 নাম্বারের জন্য টোটাল 20 মানে কত 20টা প্যারাগ্রাফ বলেছি। এই 20টা প্যারাগ্রাফের ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ। তো মোটামুটি 30 মার্ক বলা যায় যে তোমাদের মানে কনফার্ম নাকি? যদি না আসে তখন আর কিছু করার নেই। আমি চেষ্টা করছি যে 30 মার্ক তোমাদের বলে দেওয়া যে এর ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? হয়তো তোমরা অলরেডি সাজেশন করে ফেলেছো, জানো। এখন দেখো এই প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবা, একটা মানে প্যারাগ্রাফ লেখার নিয়মগুলো কি কি, যে প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি অবশ্যই একটা প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারাতে লিখবে, এটা মনে রাখবা। কোনো ক্রমেই প্যারাগ্রাফটা কাটাকাটি করা যাবে না। গ্রামার মিস্টেক, স্পেলিং, ঠিক আছে, কানেক্টরের ব্যবহারগুলো একটু খেয়াল করবা। এবং অবশ্যই মনে রাখবা যে তোমার হ্যান্ডরাইটিং যদি গোছালো হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে যিনি এক্সামিনার তিনি কিন্তু তোমার খাতাটা দেখলে ভিতরে যদি কিছু ভুলও থাকে সেটা অনেক সময় ওভারলুক করে। তার মানে লেখাটা সুন্দর হওয়াটা খুব জরুরি, গোছালো হওয়াটা খুব মানে জরুরি। ঠিক আছে? এই হলো টোটাল তোমাদের জন্য পরামর্শ। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এবং ধৈর্য ধরে অনেক সময় ধরে ক্লাসটা দেখছো। এবং তোমরা রবিবার অর্থাৎ আগামী 7 তারিখে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটা খুব ভালো প্রস্তুতি নিয়ে যাবা। এতদিন যা পড়েছে নতুন করে এখন কিছু পড়ার দরকার নেই, এখন জাস্ট আগেরগুলো রিভাইজ করবা। হ্যাঁ, আশা করছি খুব মানে কাঙ্ক্ষিত মার্ক পাবা ইনশাল্লাহ। এবং ফোকাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ফোকাসের ভবিষ্যতে ফোকাস ভার্সিটি ভর্তি কোচিংয়ে ভর্তি হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা ফোকাসে আসো, ইনশাল্লাহ তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। তো সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।